সমবেত সুধীমণ্ডলী, শীতের এই মনোরম বিকেলে এখানে সমবেত আপনারা এবং টেলিভিশন সেটের সামনে বসে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তরুণদের ভাবনা নিয়ে মাছরাঙা টেলিভিশনের এই বিশেষ আয়োজন আমরা আনিব রাঙা প্রভাত। সুধীমণ্ডলী, আপনারা জানেন এই অনুষ্ঠানের নামটি আমরা নিয়েছি আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা থেকে, যিনি তার লেখার মধ্যে দিয়ে সবসময় তারুণ্যের জয়গান গেয়েছেন এবং তা করতে আমাদের সবাইকে শিখিয়েছেন। আমরা সবাই জানি তারুণ্যের শক্তি সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। যারা নীতি নির্ধারক, যারা গবেষক, যারা রাজনীতিবিদ, তাদের সবারই এই শক্তি সম্পর্কে ধারণা থাকাটা খুবই জরুরি। কারণ তারা কি করতে পারেন আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধে সেটা দেখেছি এবং কিছুদিন আগে আরব বিশ্বে দেখেছি তারা কি পরিবর্তন সাধন করতে পারে। তাদেরই একাংশ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। দেশের শীর্ষস্থানীয় 5টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এখানে সমবেত হয়েছেন। আমি প্রথমে আপনাদের সবার জানার জন্য তাদের পরিচয় করে দিই। আমার ডান দিকে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েটের শিক্ষার্থীরা রয়েছেন। তারপরে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপরে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপরে রয়েছেন দেশের 2টি বেসরকারি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং তারপরে রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের শিক্ষার্থীরা, যাদের ক্যাম্পাসে আজকে আমরা এই অনুষ্ঠান করছি। এই চমৎকার ক্যাম্পাসে এই অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার জন্যই আমি এই সুযোগে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা জানেন নির্বাচন সামনে। গত নির্বাচনে রাজনৈতিক দলগুলো যে ইশতেহার দিয়েছিল তাতে বেশ কিছু জনপ্রিয় কর্মসূচি তারা দিয়েছিলেন এবং আপনারা লক্ষ্য করবেন সেই কর্মসূচির একটি বড় লক্ষ্য ছিল তরুণ সমাজকে আকৃষ্ট করা। সামনে নির্বাচন আসন্ন, এই প্রেক্ষাপটে মাছরাঙা টেলিভিশনের আয়োজন। আমরা আজকের এখানে যারা আমাদের মূল টার্গেট, যারা অডিয়েন্স শিক্ষার্থী, তাদের কাছ থেকে আমরা জানবো যে আপনারা কেমন সরকার, কেমন নির্বাচন, কেমন সংসদ দেখতে চান, আর আপনাদের নিজেদের ভবিষ্যৎ ভাবনার ব্যাখ্যা। আপনাদের এই মতামত সম্পর্কে ব্যাখ্যা বলেন, জবাব বলেন দেওয়ার জন্যে 4 জন বিশিষ্ট অতিথি আমাদের এখানে রয়েছেন। আমি তাদেরকে প্রথমে পরিচয় করে দিই। তারা সবাই পরিচিত মুখ, তবু অনুষ্ঠানের খাতিরে পরিচয় করে দিতে হয়। আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তার পাশে রয়েছেন জনাব মাহমুদুর রহমান মান্না। তিনি নাগরিক ঐক্য তার আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক সহসভাপতি। আমার বাম দিকে রয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক, এবং তারপরে রয়েছেন জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, তিনি জাতীয়তাবাদী যুব দলের সভাপতি। সুধীমণ্ডলী এবং অতিথিবৃন্দ, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠানে। আমি আর সময় নিচ্ছি না, আমি শুরুতেই যারা বলবেন মূলত তাদের কাছ থেকে সরাসরি চলে যাই। প্রথমে আমি আহ্বান করব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের শিক্ষার্থীদের পক্ষ থেকে বলার জন্যে রাজনীতি এবং ছাত্র রাজনীতির যে ধারা আমরা দেখছি সেই সম্পর্কে আপনাদের মতামত। আমরা ইদানিং বা সাম্প্রতিক কয়েক বছর দেখতে পাচ্ছি বেশিরভাগ শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড। তার প্রধান কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে সকল ছাত্র সংগঠনগুলো রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে তারা প্রাতিষ্ঠানিক রাজনীতি না করে সংগঠন ভিত্তিক রাজনীতি করছে। ফলশ্রুতিতে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। একই ধারাবাহিকতায় তার সংশ্লিষ্ট রাজনৈতিক দলসমূহ দেখা যায় বিভিন্ন সময় ভিসি নিয়োগ দিচ্ছে দলীয়করণের মাধ্যমে এবং তাদের প্রধান কাজ থাকে দলীয়করণ চরিতার্থ করা। এতে করে ক্যাম্পাসগুলোতে পড়াশোনার পরিবেশ দিন দিন বাধাগ্রস্ত হচ্ছে এবং আমরা প্রয়োজনীয় পরিবেশ পাচ্ছি না। এবং এর ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান ছাত্র রাজনীতি দিন দিন মেধাশূন্য হয়ে পড়ছে। এতে করে আমরা পরবর্তীতে কি ভালো মেধাশূন্য রাজনীতি পাবো না?
আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে থেকে ভালো রাজনীতিবিদ আশা করতে পারি আমরা? আমি এবার আহ্বান করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সম্পর্কে বলার জন্য। বর্তমান সময়ে ছাত্র রাজনীতি সম্পর্কে বলতে গেলে সবাই আমরা বিভিন্ন টক শো, আমরা সভা সেমিনারে দেখতে পাই সুশীল সমাজের ব্যক্তিবর্গরা ছাত্র রাজনীতি বন্ধ করা বা সাময়িকভাবে এটি বন্ধ রেখে একটি ব্যবস্থা গ্রহণ করা এসব বক্তব্য দিচ্ছেন। আমার কথা হচ্ছে ছাত্র রাজনীতি বন্ধ করা স্থায়ী কোনো সমাধান নয়। ছাত্র রাজনীতিকে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের অধিকার, ছাত্রদের সুযোগ সুবিধা নিয়ে আন্দোলন করতে হবে। তাদেরকে কিছুতেই মূল রাজনীতির মূল দলের কর্মসূচি বাস্তবায়নের জন্য বাহিরে নেওয়া যাবে না, তাহলেই ছাত্র রাজনীতি ছাত্রদের কথা বলবে। এবং আমরা দেখতে পাই দীর্ঘ কয়েক বছর ধরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, যার মাধ্যমে ছাত্র নেতৃত্ব বেরিয়ে আসছে না, যার কারণে এই ছাত্রদের মধ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। ধন্যবাদ। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। সকল গণতান্ত্রিক আন্দোলনের আন্দোলনের সূচনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বায়ান্নর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, এরকম অনেক গৌরবের সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরেই দেশের ছাত্র রাজনীতি আবর্তিত হয়। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আমাদের এই পর্বের বিষয় রাজনীতি এবং ছাত্র রাজনীতি সম্পর্কে বলবার জন্য। দুর্নীতিমুক্ত রাজনৈতিক ব্যবস্থা কি গড়ে তোলা সম্ভব? এই দুর্নীতিমুক্ত রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সৎ এবং যোগ্য প্রার্থীর কথা সবসময় বলা হয়ে আসছে। কিন্তু এই সৎ এবং যোগ্য প্রার্থী কারা? তারা কি প্রাক্তন আমলা, প্রাক্তন সেনাবাহিনীর কেউ, কিংবা তারা হচ্ছে স্বচ্ছ রাজনীতিবিদ? কাদেরকে দ্বারা আমরা মূলত রাজনীতি পরিচালনা করবো? কিংবা কোনো ব্যবসায়ী যারা ব্যবসার প্রসারের জন্যই রাজনীতিটাকে বেছে নিচ্ছেন? ছাত্র রাজনীতির খুবই দুর্দিন চলছে এখন। সব সময় এই কথাটাই শুনে আসছি যে ছাত্র রাজনীতি, ছাত্ররা অমুক করছে, ছাত্ররা তমুক করছে। না, আমার প্রশ্ন হচ্ছে এরকম যে ছাত্ররা, আমরা যারা আজকে ছাত্র, আমরা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি, কিন্তু আমরা 5 বছর আগেও বিশ্ববিদ্যালয়ে পড়তাম না। আমরা এসে বিশ্ববিদ্যালয়ে যে কালচারটা পাচ্ছি সেটা তো আমরা তৈরি করিনি, আমাদের পূর্ববর্তী জেনারেশন তৈরি করে দিয়ে গেছে। ছাত্র রাজনীতিতে ছাত্ররা এখন যা করছে তা হচ্ছে পূর্বের ঘটনারই পুনরাবৃত্তি। পূর্ব থেকেই আমাদের ছাত্র রাজনীতি কলুষিত হয়ে আসছিল, মূলত 1975-এর পর থেকে, যখন থেকে ছাত্র রাজনীতি তার মূল ধারা থেকে ব্যাহত হয়ে গেছে। তারপরেও ছাত্র রাজনীতি 1990 সালে স্বৈরাচার পতন আন্দোলনেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কারণ তখন তাদের একটা লক্ষ্য ছিল যে তারা একটি ডেমোক্রেটিক রাষ্ট্র গঠন করবে। কিন্তু তার পরবর্তী সময়গুলোতে ছাত্র সংগঠনগুলোর সামনে তেমন কোনো লক্ষ্য ছিল না, এখনও নেই। আমার কোশ্চেনটা এই জায়গায় যে যদি আমরা পরিবর্তন করতে চাই কিংবা ছাত্র রাজনীতি বন্ধ করতে চাই, এটা কি সমাধান হতে পারে কোনো? অনেক ধন্যবাদ আপনাকে। আমি এবার আহ্বান করব ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে এই বিষয় সম্পর্কে বলবার জন্য। আমরা যদি বাংলাদেশের ছাত্র রাজনীতির শুরুর দিকে দেখি তাহলে বলতে হয় যে বাংলাদেশের মেধাবী মুখ যারা ছিলেন তারাই ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করতেন। তাদের ছাত্র রাজনীতির মূল লক্ষ্য ছিল শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে বেতন বৃদ্ধি হলে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো সমস্যা তৈরি হলে তারা তারা আন্দোলন শুরু করতেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের ছাত্র রাজনীতি এখন দলভিত্তিক রাজনীতিতে পরিণত হয়েছে। দুইটা দলে ভাগ হয়ে আমরা এখন ছাত্র রাজনীতি করতেছি। আমার প্রশ্ন হচ্ছে, এই যে এখনকার যুগে যে ছাত্র রাজনীতি, এই ছাত্র রাজনীতির ছাত্র বলতে আমরা কাদের বোঝাচ্ছি? এই ছাত্র রাজনীতি কি তারাই যারা হচ্ছে কলম পেন্সিল নিয়ে লেখাপড়া করছি তারাই সেই ছাত্র রাজনীতির ছাত্র, নাকি যারা অস্ত্রের মহড়া দিচ্ছে তারাই ছাত্র রাজনীতির ছাত্র? ধন্যবাদ। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আমরা আজকে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক নোংরা ছাত্র রাজনীতি দেখতে পাচ্ছি। ছাত্ররা অস্ত্র হাতে তুলছে, যেখানে ছাত্রদের হাতে বই কলম থাকার কথা ছিল সেখানে সেটা না থেকে তারা মারামারি করছে। তো এটা হয়ে আসছে। এভাবে ছাত্ররা যদি ছাত্র রাজনীতি নোংরাভাবে করতে থাকে তাহলে এভাবে জাতি অনেক পিছনে পড়ে যাবে। আমার কথা হচ্ছে এই নোংরা ছাত্র রাজনীতির কি সরকার কোনো দৃষ্টি দিচ্ছে না? ধন্যবাদ। রাজনীতি এবং ছাত্র রাজনীতি সম্পর্কে আপনারা বলেছেন। আমি এবার আমাদের প্যানেল আলোচকদের কাছে আসবো। যারা মান্না, ছাত্র রাজনীতি নিয়ে আপনার সামনে যে আলোচনা হয়েছে তার মধ্যে দুটো পয়েন্ট গুরুত্বপূর্ণ। ছাত্র রাজনীতি আগে হয়েছে অথবা হওয়া উচিত ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, কিন্তু তা না হয়ে এখন যেটা হচ্ছে দলবাজি, এটি একটি। আরেকটি হচ্ছে আগের ছাত্র রাজনীতি করতেন মেধাবী ছাত্ররা, এখন ছাত্র রাজনীতি পুরোপুরি মেধা শূন্য। আর রাজনীতি সম্পর্কে একটি মন্তব্য এসেছে যে রাজনীতি ক্রমশ
রাজনীতিবিদদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এটি রাজনীতির একটি বড় সংকট। প্রথমে জনাব মান্না। এই উদ্যোগটা খুবই সুন্দর এবং আপনি আমাকে যেরকম বললেন যে এই উদ্যোগটা আপনারা চালু রাখবেন, মানে কথাটা যেন ঠিক থাকে, এরকম করে চালু থাকে, তাহলে হয়তো এ সম্পর্কে আরও বেশ ভালো কিছু ফলাফল আসতে পারে। ব্যক্তিগতভাবে আমি এই 5টা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথা শুনতে শুনতে এরকম মনে হচ্ছে যে অনেকগুলো ক্ষেত্রে যা দেখছি তা দিয়েই বিচার করছি, যা দেখতে পাচ্ছি না সেটা সম্পর্কে ধারণা করবার চেষ্টা করছি না। প্রথম কথা হলো, ছাত্র রাজনীতি কেবল ক্যাম্পাস ভিত্তিক হবে তার মানে বুয়েটের ছাত্র তার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি খুব একটা অন্যায় কিছু হতে দেখে তারা তাতে কোনো ভূমিকা পালন করবে না, অথবা ছাত্ররা তাদের জায়গায় থাকবে। সারা দেশের কৃষক শ্রমিক যদি খুব বড় সংকটে পড়ে, অথবা ধরেন এখন গণতন্ত্র সংকটে পড়েছে, রাজনীতির বড় সংকট হয়েছে, সমাজের কোনো সংকট হয়েছে, সেখানে যাবে না, এরকম কিন্তু হতে পারে না। আমরা ছাত্র রাজনীতির অতীত নিয়ে যেটা গর্ব করি, সেই গর্বের কয়েকটা চ্যাপ্টার আছে। একটা ধরেন ভাষা আন্দোলন, এটা শুধু ছাত্রদের ব্যাপার নয়। 60 দশকের আন্দোলন, যেটা শিক্ষাদের মূলত শিক্ষার উপরে আন্দোলন ছিল, সেই আন্দোলনটাও শেষ পর্যন্ত দানা বেঁধেছিল, চূড়ান্ত পরিণতি পেয়েছিল স্বাধিকার আন্দোলনে, 6 দফার আন্দোলনে, শেষ পর্যন্ত স্বাধীনতার আন্দোলনে। এরকম করে আমরা যদি দেখি তাহলে ছাত্রদের আন্দোলন কখনো কেবলমাত্র নিজেদের শিক্ষা এবং নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছিল না। আমি মনে করি হ্যাঁ, একটা কথা ঠিক, এখন এরকম হয়েছে যে কেবল দলবাজির মধ্যে সব ঢুকে গেছে, ছাত্রদের স্বার্থ দেখা হচ্ছে না, এটা ভাবা দরকার। যেমন আমরা প্রায় বলি যে ছাত্র রাজনীতি এখন নষ্ট হয়ে গেছে, আগে কত ভালো ছিল। এখন ছাত্র রাজনীতি নষ্ট হয়ে গেছে যদি বলেন, এই দাঙ্গাবাজি, চাঁদাবাজি, ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্য, শুধু এই জানুয়ারি মাসের কয়েকটা ঘটনা যদি নেন তাহলে দেখবেন সমস্ত ঘটনা ঘটেছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের মধ্যে থেকে, তাদের নিজেদের মধ্যেকার গ্রুপিং। সেটা কৃষি বিশ্ববিদ্যালয় বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সমস্ত জায়গাতে এইখানে। এবং একইভাবে এর আগে যখন জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল তখনও তাদের এই ধরনের অনেকগুলো উদাহরণ আছে। এই কারণে যখনই আপনি ছাত্র রাজনীতিকে পরিচ্ছন্ন করতে চাইছেন, তখনই ওই দুটো ছাত্র সংগঠনকে পরিচ্ছন্ন করতে যদি না পারেন তাহলে আপনার সমস্যার সমাধান হচ্ছে না। আর এই দুটো ছাত্র সংগঠন আবার উপর থেকে নিয়ন্ত্রিত হয়। যারা সরাসরি রাজনীতি করেন না, সংগঠনের মধ্যে নাই, তারা হয়তো এরকম করে বুঝবেন না ছাত্র রাজনীতি চলবার জন্যও একটা রাজনীতির লক্ষ্য লাগে, উপর থেকে একটা পরিচালনার মতো শক্তি লাগে। যদি সেই শক্তি নিজেরা ঠিক মতো না যায় তাহলেই সমস্যা। আমি মনে করি ছাত্র রাজনীতিতে আজকে আমরা যে বেপুথ অবস্থা দেখছি, যে বিপদগামিতা দেখছি, সংস্কৃতি সংকট দেখছি, দাঙ্গা হাঙ্গামা দেখছি, সেটা মূলত আমাদের জাতীয় রাজনীতির সংকট। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধরনের সংকট একেবারে নতুন না, আগেও হয়েছিল। আমি আপনাদের উদাহরণ হিসেবে একটা কথা বলি, 69 যে আমাদের জীবনে একটা বিরাট ইতিহাস, গণ আন্দোলন, ছাত্র গণ অভ্যুত্থান, সেই সময়ও চাঁদাবাজি হচ্ছিল। এই কারণে এমনকি ছাত্র সংগ্রাম পরিষদের মূল মুখপাত্র তোফায়েল আহমেদ পল্টনের জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজি বন্ধ করবার জন্য আমরা অনুরোধ করছি কোনো নির্ধারিত রিসিট ছাড়া, আমাদের সই ছাড়া কারো কাছে কোনো চাঁদা দেবেন না। কোথাও যদি কেউ এরকম চাঁদা চাইতে যায় তাহলে তাদেরকে ধরে পুলিশের কাছে দেবেন অথবা আমাদের কাছে সোপর্দ করবেন। তার মানে এই ফিচারটা নতুন না, কিন্তু তখন সেটা নিয়ন্ত্রণ করা হয়েছে, এখন নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। এবং এই নিয়ন্ত্রণ করবার দায়িত্ব যাদের, একেবারে ক্ষমতার শীর্ষ থেকে শুরু করে ছাত্র সংগঠনের নেতৃত্বের মধ্যে, তারা সেই দায়িত্বটা পালন করছেন না। সংকটটা মূলত হচ্ছে আমাদের জাতীয় রাজনীতি, আমাদের ছাত্র রাজনীতির মধ্যে যে প্রভাব সৃষ্টির চেষ্টা করছে, ক্ষমতার লাঠি বানাবার চেষ্টা করছে, ক্ষমতার রক্ষা করবার জন্য কিংবা ক্ষমতা দখল করবার জন্য যে চেষ্টা করছে, সেটাকে রুখে দেওয়া দরকার। এবং আমি মনে করি সেটা কেবল আপনারাই পারেন যদি সচেতনভাবে সেই পথে অগ্রসর হয়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মান্না। ডক্টর শিরিন, আমাদের শিক্ষার্থীরা যা বলল, আপনি তাদের সঙ্গে কতটুকু একমত? আমি প্রথমেই আন্তরিক অভিনন্দন জানাই দেশের স্বনামধন্য 5টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের কাছ থেকে আমরা যে মতামত পেয়েছি। সন্ত্রাসী কর্মকাণ্ড কখনোই ছাত্র রাজনীতি হতে পারে না, এবং ছাত্র রাজনীতির নাম দিয়ে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে তাহলে সেটাকেও আমরা ছাত্র রাজনীতি হিসেবে ধরে নিতে চাই না এবং সেই ধরনের রাজনীতিকে আমরা উৎসাহিত করতে চাই না। কিন্তু ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে আমরা নই।
যে আমরা যদি ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা যদি একটি আদর্শকে সামনে নিয়ে এই রাজনীতিটা করেন বা এই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হন, তাহলে বোধহয় এগিয়ে যাওয়ার পথটি আরও স্পষ্ট হবে। আর ছাত্র রাজনীতিতে তরুণ মেধাবী যে শিক্ষার্থীরা আছে তাদের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটার একটা প্রসেস, সেটাই হচ্ছে ছাত্র রাজনীতি। এবং এই ছাত্র রাজনীতির পথ ধরেই পরবর্তী নেতৃত্বর জন্ম হবে এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে অতীতেও যেমন সেরকম নেতৃত্ব এসছে, আগামীতেও সেরকম নেতৃত্ব আসবে। এবং শুধুমাত্র ছাত্রছাত্রীদের যে প্রয়োজন বা তাদেরকে যে বিষয়গুলো সংশ্লিষ্ট করে শুধু সেইটুকুর ভেতরেই এটা সীমাবদ্ধ থাকবে না। জাতীয় প্রয়োজন, জাতীয় আদর্শ এবং সেগুলোকে এগিয়ে নেওয়ার জন্যেও ছাত্রছাত্রীদের ভেতর থেকে যে সোচ্চার ভূমিকা এবং তাদের যে একটি অগ্রণী ভূমিকা আছে সেটাকে আমরা স্বাগত জানাই। অনেক ধন্যবাদ ডক্টর শিরিন। ডক্টর ইফতেখার, ছাত্র রাজনীতি সম্পর্কে দুইজন অতিথি বলেছেন, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি কথা বলা হয়েছে, রাজনীতি এখন ক্রমশ রাজনীতিবিদদের হাতছাড়া হয়ে যাচ্ছে, রাজনীতি নিয়ন্ত্রণ করছেন অরাজনৈতিক ব্যক্তিরা, এ ধরনের একটি মন্তব্য করেছেন তারা। আপনি যদি এই সম্পর্কে রাজনীতির গভীর পর্যবেক্ষক হিসেবে আপনার সংগঠনের পক্ষ থেকে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ। আমিও প্রথমেই পাঁচটি বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাবো। আমার একটা অনেক দিনের আশা ছিল, আমি বিভিন্ন টক শোতে বলি যে আমরা এই কথা বলি, যারা বুড়ো হয়ে গেছি তারাই কথা বলি, তরুণদের বেশি কথা বলার সুযোগ হয় না। আজকে তোমরা শুরুতে যে কথাগুলো বলেছো তাতে আমি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি একটি কারণে, যে তোমরা একদিক থেকে ছাত্রছাত্রীদের কথায় একটা বলবো যে উপরের দিকে যদি আমরা দেখি তাহলে নেতিবাচক একটা চিত্র উঠেছে, কিন্তু এই যে সমস্যাগুলি তারা চিহ্নিত করতে পেরেছে আমাদের তরুণ ছাত্রছাত্রীরা, এটা আমার জন্য অত্যন্ত অনুপ্রেরণার বিষয়। যে ছাত্র রাজনীতিতে যে চিত্রটা, সেটা কখনোই আমাদের জাতীয় রাজনীতি থেকে আলাদা করে দেখার সুযোগ নেই, এবং সেই কারণেই যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে। এবং জাতীয় রাজনীতিতে আসলে রাজনীতিবিদদের জন্য, সুস্থ রাজনীতিবিদদের জন্য ক্রমাগতভাবে কঠিন হয়ে যাচ্ছে, এবং যে রাজনৈতিক অঙ্গন আমরা যেটাকে বলি সেটা থেকে তারা ক্রমাগতভাবে দূরে সরে যাচ্ছে। কারণ রাজনৈতিক অঙ্গনটার মধ্যে অবশ্যই সুস্থ রাজনীতির ধারক বাহক আছেন, কিন্তু তাদের সংখ্যা কমছে যারা সুস্থ রাজনীতির বাইরে, যারা দুর্নীতির মধ্যে নিমজ্জিত, যারা দান্দিক রাজনীতিতে সুবিধা অর্জন করেন, তারা কিন্তু পলিটিক্যাল স্পেস সেটা দখল করে নিচ্ছেন। আমি একটা দৃষ্টান্ত দেই যে আমাদের রাজনীতিতে, আমাদের মহান সংসদে, আমাদের স্বাধীনতার পূর্বে প্রথম সংসদে আমাদের মূল পেশা ব্যবসা, এরকম জনপ্রতিনিধির সংখ্যা, এমপির সংখ্যা ছিল 18%-এরও কম। বর্তমান সংসদে সেটি 60%-এর বেশি। অর্থাৎ আমরা যেটা দেখছি, যারা আমাদের কিন্তু ব্যবসায় যারা বর্ণ যে কোনো পেশাজীবী রাজনীতি আসবেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যেটা দেখছি রাজনীতিটাকে একটা অফিস অফ প্রফিট বা মুনাফা অর্জনের একটা উপায়, সোপান হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এবং যে কারণে তার সাথে যখন দান্দিক রাজনীতি যুক্ত হয় আমাদের দুটি বৃহৎ দল এবং জোটের, যার ফলে যেটা হয় আমাদের এই দুটো সংমিশ্রণে যেটা হয় যে প্রচণ্ড দান্দিক একটা সম্পর্ক, সংঘর্ষের বিষয়। সেইখানটা আমরা দেখতে পাই যে আমাদের রাজনীতিটা হয়ে গেছে জেতা রাজনীতি। আমি যখন জিতি, যখন ভোটে আমরা জয়ী হই, আমরা মনে করি জনগণ আমাদেরকে রায় দিয়েছেন যে আমরা মুনাফা করার জন্য, হ্যাঁ। আর যারা হেরে যায় তারা মনে করে যে আমরা তো সবাই হারিয়ে ফেলেছি, কাজে আমার সংসদে কোনো ভূমিকা নেই, আমার সংঘর্ষে যেতে হবে। এবং একটি প্রশ্ন ছিল যে আমাদের রাজনীতি কি দুর্নীতিমুক্ত রাজনীতির সম্ভব, ভাবনা করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, আবার সম্পূর্ণ অসম্ভব। সম্ভব কেমন করে? যদি আমাদের শীর্ষস্থানীয় নেতৃত্বে যারা আছেন, রাজনীতিতে যারা যারা চালিকা শক্তি যাদের হাতে, তারা যদি তাদের ভিতরে যদি প্রত্যয় থাকে, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান থাকে, রাজনৈতিক অবস্থানটাকে মুনাফা অর্জনের উপায় হিসেবে যারা দেখবেন না বলে অঙ্গীকার করেন, তাহলে সম্ভব। আর এর সাথে সমন্বয় করে যেতে হতে হবে, যারা অনিয়ম করেন, দুর্নীতি করেন, রাজনীতিটাকে মুনাফা অর্জনের সোপান হিসেবে দেখেন, তাদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা যদি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, এবং সেটার জন্য যদি প্রাতিষ্ঠানিক কাঠামো, জবাবদিহিমূলক সুশাসন ব্যবস্থা যদি সৃষ্টি করা যায়, তাহলে সেখানে রাজনৈতিক অঙ্গনে, জাতীয় রাজনৈতিক অঙ্গনে যখন পরিবর্তন আসবে, তখন আমার অত্যন্ত দৃঢ় বিশ্বাস ছাত্র রাজনৈতিক অঙ্গনে একই ধরনের পরিবর্তন আসবে। আমি তরুণদেরকে তো এই পর্যায়ে একটি পয়েন্ট বলে শেষ করব। সম্প্রতি একটা গবেষণা হয়েছিল, আন্তর্জাতিক গবেষণা, সেখানে 4টি দেশ, বাংলাদেশ, ভারত, কোরিয়া,
দক্ষিণ কোরিয়া এবং মঙ্গোলিয়ায় 4টি দেশের তরুণদের মধ্যে সততার সূচক পরিমাপ করা হয়েছিল। তোমরা জেনে খুশি হবে যে বাংলাদেশের তরুণরা 10-এর মধ্যে 8.5%, 8.5 পয়েন্ট পেয়ে সবচেয়ে শীর্ষে অবস্থান করেছিল। এবং অন্য 3টি দেশের কোনো দেশই 6.5-এর ঊর্ধ্বে স্কোর করেনি। তোমরা অনেক ঊর্ধ্বে। আমাদের অনেক সম্ভাবনা, সেই সম্ভাবনা থেকে আমাদের রাজনৈতিক অঙ্কন যেন কলুষিত করতে না পারে সেই দায়িত্বটা কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষার্থীদের এবং প্যানেল আলোচকদের বক্তব্য আমরা শুনেছি। আপনি যদি বলেন, একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করবো। ডক্টর ইফতেখার বলেছেন, আমরা যারা ক্ষমতা ইলেকশনে যারা জিতি তারা মনে করি যে সব আমাদের, আর যারা হেরে যায় তারা আমরা মনে করি আমাদের কিছুই করার নাই, আবার পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করি, এর মাঝখানে আর কোনো দায়িত্ব নাই। এই সম্পর্কেও আপনি আপনার মন্তব্য। আপনাকে ধন্যবাদ। এবং একই সঙ্গে আমি বলতে চাই যে মাছরাঙা টেলিভিশনের এই যে আমরা আনিব রাঙা প্রভাত, যাদের উপস্থিতিতে এবং যাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এই রাঙা প্রভাত না আসা পর্যন্ত আপনাদের এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে। 5 বছরের জন্য নির্বাচিত হওয়ার পরে যারা মনে করে যে আমাদের, এবং যারা বিরোধী দলে থাকে তারা মনে করে আমাদের না, এটা কিন্তু স্বতঃসিদ্ধ কথা নয়, এর বাইরে ব্যতিক্রমও আছে। কারণ 1990-এর পরে যদি আপনি দেখেন, এইবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে প্রধান বিরোধী দল বিএনপি প্রথম দিন সংসদের প্রথম অধিবেশনে যোগদান করেছে, মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, যেটা 90-এর পরে আর দেখবেন না বিরোধী দলের যে যখন ছিল। নেতৃত্ব হচ্ছে একটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের বিষয়। অতি সাম্প্রতিককালে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন তারা একটি থিসিস এর মাধ্যমে বের করেছে যে মানব শরীরে যে জিন থাকে, সে জিনের মাত্রা, যেটার নাম দিয়েছে তারা RS4950, এইটা যদি কোনো মানুষের শরীরের মধ্যে 25%-এর অধিক থাকে অন্য অন্য জিনের উপাদানের তুলনায়, তাহলে তার মধ্যে একটি সুপারভিজরি রোল থাকে, নেতৃত্বের গুণাবলী বিকশিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং এইখানে তারা মডেল হিসাবে নিয়েছেন মার্টিন লুথার কিং, উইনস্টন চার্চিল, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী। এদেরকে একপাশে রেখেছেন, আর একদিকে ওনারা রেখেছেন হিটলার, মুসোলিনি, স্ট্যালিন এবং চেঙ্গিস খান। এদের মধ্যে এই RS4950 জিনের এই উপাদানটি এই 2 শ্রেণীর নেতৃত্বের মধ্যেই কিন্তু দেখা গেছে অ্যাবভ 25। কোনটা আমরা গ্রহণ করব, এটাই কিন্তু মূলত পছন্দের বিষয়, যে আমরা কোনটা গ্রহণ করব। একজন শিক্ষার্থী এখানে বই, খাতা কলম, বই ইত্যাদি থাকার কথা বলেছেন ছাত্রদের মধ্যে। আমরা তো মূল নেতৃত্বের দোষ দেখি না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সরকারি দলের যে ছাত্র সংগঠন তাদের হাতে খাতা কলম বই তুলে দিয়েছিলেন, কিন্তু এখন বিশ্বনীতির প্রসঙ্গ যারা তুলেছেন সেইটা সহ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ওই মাননীয় প্রধানমন্ত্রী যেটা তুলে দিয়েছিলেন সেটা এখন তাদের হাতে নেই। তাদের হাতে এখন চাপাতি, রামদা, ভর্তি বাণিজ্যের টাকা, টেন্ডারবাজি, খুনোখুনি, এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। তো এই জায়গাটায় ওই যে সুপারভিজরি রোল, ওই যে RS4950 25%-এর উপরে যাদের বেশি, এবং যে দুটো বিভাজনের কথা আমি বলেছি, এর মধ্যে ভালো গুণের অধিকারী জাতীয় নেতৃত্বে যারা আসতে পারবেন তাদেরকে অবশ্যই আপনারা স্যালুট করবেন, গ্রহণ করবেন। যারা আসতে পারবে না তাদেরকে বর্জন করবেন। কারণ 2008-এর নির্বাচনে যে ভোটার সংখ্যা এই তরুণদের, যুবকদের মধ্যে ছিল, এবার আরও বেড়ে সেটা আমার জানা মতে প্রায় 3 কোটি হয়েছে, প্রায় 3 কোটি। সুতরাং আপনারা কিন্তু নিয়ামক শক্তি, এখানে আপনাদের বিচার বিশ্লেষণের উপর অনেক কিছু নির্ভর করে। আমাদের ভুল ত্রুটি যেগুলো আছে নিঃসন্দেহে সেটা স্বীকার করে নেব। প্রধান বিরোধী দলের একজন কর্মী হিসাবে আমাদের ভুল রয়েছে, সেই ভুল থেকেও আমাদেরকে সরে আসার জন্য চাপ সৃষ্টি করতে পারেন একমাত্র আপনারা। অনেক ধন্যবাদ। আমরা এই পর্বে চমৎকার আলোচনা শুনলাম প্রথমে শিক্ষার্থীদের কাছ থেকে, তারপরে প্যানেল আলোচকদের কাছ থেকে। আমরা একটি বিরতি নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকছেন। আপনারা দেখছেন আমরা আনিব রাঙা প্রভাত। জনের প্রতি সালাম রইল আমার, নয়া পুঁথির কিচ্ছায় একটা শোনো একবার। বেঙ্গল প্লাস্টিক টেবিল সেটের দেখো কতই বাহার, সর্বস্তর
স্তরের মানুষ করে নিহার ব্যবহার, ভাইরে ইহার ব্যবহার। ভাইরে কথায় কাজে আস্থায় আছে এক চমৎকার, বেঙ্গল প্লাস্টিক টেকসই মজবুত রঙেরও বাহার। বেঙ্গল প্লাস্টিক সেট, বেঙ্গল প্লাস্টিক টেবিল সেট, টেকসই মজবুত আর বাহারি রঙে। বেঙ্গল, আস্থা শতভাগ। শোনো শোনো কথাটি শোনো, কাছে এসো প্রিয়তম বলে। ও তোলো তোলো ও মুখ তোলো, কেন লাজে নীরব হলে। চলো কথায় কথায় 25 টাকা বা তার বেশি রিচার্জে 4 কোটিরও বেশি জিপি নম্বরে কথা বলো 7 পয়সা প্রতি 10 সেকেন্ডে। স্টার্ট অন লিখে পাঠিয়ে দাও 9999 নম্বরে। চলো বহুদূর। গ্রামীণ ফোন। এর চেয়ে বেশি সাদা হয় না? উফ, এমন কিছুকে নেই যে সাদাকে আরো সাদা করে। কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার, এই দার্জিলিং হোয়াইটার কাপড়ের বুননের মধ্যে মিশে সব ময়লা দূর করে আর সাদাকে করে আরো সাদা। কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার। গ্রীষ্মের গরমে স্বস্তির ছোঁয়া, বর্ষায় মন জুড়ে ভিজে ভিজে হাওয়া, শরতের নীল আকাশে শুধু উড়ে যাওয়া, শীতের হিমেল পরশ মেখে নেওয়া। ইমোলিন যুক্ত তিব্বত স্নো ত্বকের গভীরে ঢুকে সব ঋতুতে আপনার ত্বককে করে তোলে মসৃণ ও ফর্সা। তিব্বত স্নো, মসৃণ ও ফর্সা ত্বকের জন্য। আমি কি কোনোদিন তোমার কাছে কিছু চেয়েছি? না, চাওনি তো। তাহলে একটা জিনিস চাই। চাও। একটা ডায়মন্ডের নেকলেস খুব পছন্দ হয়েছে, একদম বাংলালিং দামে। এইটুকু শখ তো আমি করতেই পারি, তাই না? এখন বাংলালিংক মানে সবচেয়ে কম রেট। বাংলালিংক দিচ্ছে এখন যে কোনো অপারেটরে 12 পয়সা প্রতি 10 সেকেন্ড, দিনরাত 24 ঘন্টা। নতুন বাংলালিংক সংযোগ চালু করলেই এই রেটটি উপভোগ করতে পারবেন। আর বর্তমান বাংলালিংক গ্রাহকরা এই রেট উপভোগ করতে স্টার্ট লিখে ফ্রি SMS করুন 4687 নম্বরে। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। আম্মু ভালো আছো? তোমাকে খুব মনে পড়ছে। আর তোমার রান্না করা হেলদি টেস্টি ম্যাগি নুডলস। প্রতিদিনের খুশি ম্যাগি নুডলসকে ঘিরে। তারপর তুমি নিয়ে এলে ম্যাগি নুডলস। এখানেও ম্যাগি। দারুণ মজা, দারুণ পুষ্টি, দারুণ খুশি। চলো বহুদূর। সব কনফিউশন পেছনে ফেলে অজানার নতুন অ্যাড্রেসে। প্রথমবার কিছু করার এক্সাইটমেন্টের তো তুলনা হয় না। ভয়কে শিফট ডিলিট। তুমি সেই ঘটনা পৃথিবী যা ঘটবার অপেক্ষায়। সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক আর ইন্টারনেট নিয়ে সাথে আছে গ্রামীণ ফোন, সব সময় সবখানে। চলো একসাথে, চলো বহুদূর। গ্রামীণ ফোন। লিজান হেয়ার ম্যাসাজ অয়েল আমি নিয়মিত ব্যবহার করছি। লিজান হেয়ার ম্যাসাজ অয়েল ব্যবহারে চুল ভেঙে যাওয়া এবং আগা ফাটা বন্ধ হবে। চুল হবে লম্বা, ঘন এবং কালো। আমলা, শিকাকাই, হর্তকি সহ 5টি উপাদান বিশেষ ফর্মুলায় এই তেলে সরাসরি মেশানো হয়েছে, তাই কার্যকারিতাও অনেক বেশি। লিজান হেয়ার ম্যাসাজ অয়েল, টোটাল কেয়ার অফ হেয়ার। সত্যি সার্থকী শীতের মমতার উষ্ণতা নিয়ে 2 যুগ ধরে ত্বকের যত্ন ও সুরক্ষায় এদেশের প্রতি 10টি পরিবারের 7টির পাশে আছে মেরিল। মেরিল প্রোটেক্টিভ কেয়ার, শীতে ত্বকের সযত্ন সুরক্ষা। এটা কত? আবা, আপনি আমার অবিশ্বাস করলেন? বাজি ধরে কইতাছি, এর চেয়ে বাংলালিংক দামে যদি আপনি এই মাছ পান
তাইলে কাইন্ডলি আপনার এক পিস চুরি রেখে যাবেন, জিন্দেগি ভর চুরি পরে থাকুন। ওই কথাটা ঠিক আছে না? ঠিক কইছেন। এখন বাংলালিংক মানে সবচেয়ে কম রেট। বাংলালিংক দিচ্ছে এখন যে কোনো অপারেটরে 12 পয়সা প্রতি 10 সেকেন্ড, দিনরাত 24 ঘন্টা। নতুন বাংলালিংক সংযোগ চালু করলেই এই রেটটি উপভোগ করতে পারবেন। আর বর্তমান বাংলালিংক গ্রাহকরা এই রেট উপভোগ করতে স্টার্ট লিখে ফ্রি SMS করুন 4687 নম্বরে। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। গ্রীষ্মের গরমে স্বস্তির ছোঁয়া, বর্ষায় মন জুড়ে ভিজে ভিজে হাওয়া, শরতের নীল আকাশে শুধু উড়ে যাওয়া, শীতের হিমেল পরশ মেখে নেওয়া। ইমোলিন যুক্ত তিব্বত স্নো ত্বকের গভীরে ঢুকে সব ঋতুতে আপনার ত্বককে করে তোলে মসৃণ ও ফর্সা। তিব্বত স্নো, মসৃণ ও ফর্সা ত্বকের জন্য। 1000টি স্মার্টফোন তোমার জন্য। তোমার গ্রামীণফোন মোবাইলে ডিসেম্বরে মোট যত টাকার লোকাল ভয়েস কল করেছো, জানুয়ারিতে তার চেয়ে 100 টাকা বা তার যত বেশি করবে ততই বেড়ে যাবে স্যামসাং গ্যালাক্সি নোট 2 সহ 1000টি স্মার্টফোন জেতার চান্স। আর 100টি ফ্রি জিপি SMS তো থাকছেই। সময় কম, চলো জিতে নেই। চলো বহুদূর, গ্রামীণফোন। আপনারা দেখছেন আমরা আনিব রাঙা প্রভাত। দর্শক মণ্ডলী, আমরা আবার ফিরে এলাম আমরা আনিব রাঙা প্রভাত অনুষ্ঠানে। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম রাজনীতি এবং ছাত্র রাজনীতি নিয়ে। খুব চমৎকার আলোচনা হয়েছে। সেই সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সম্পূরক প্রশ্ন বা সম্পূরক বক্তব্য দিতে চাইছিলেন। জি, আওয়ামী লীগের যে শিরিন সুলতানা আপা, তার কাছে আমার হচ্ছে এই যে আওয়ামী লীগ কিছুদিন আগে শরীদপুর আসনে আব্দুর রাজ্জাক সাহেবের আসনে উনি মারা যাওয়ার পর ওনার ছেলেকে নমিনেশন দিছে। ওই আসনে আওয়ামী লীগের তার ছাত্র রাজনীতির ছাত্রলীগের 2জন প্রেসিডেন্ট ছিল সাবেক। একজন হচ্ছে বাহাদুর ব্যাপারী, আরেকজন হচ্ছেন জনাব এনামুল হক শামীম। এখন তারা 2জনকে প্রেসিডেন্ট করছে তাদের একটা রাজনৈতিক দলের, বাট তাদেরকে নমিনেশন দিচ্ছে না। ছাত্র রাজনীতি কীভাবে ডিসকারেজ করা হচ্ছে। আর ঠিক একই সময় বিএনপিতে 2জন 47 এবং 48 বছর বয়স্ক 2জন লোককে ছাত্র রাজনীতির লিডার বানানো হয়েছে। তার মানে কি, আমরা কি মেসেজ পাচ্ছি? আমরা এবার আলোচনা করব নির্বাচন এবং সংসদ এই সম্পর্কে। বুয়েটের শিক্ষার্থী, আপনারা প্রথমে বলুন আপনারা কেমন নির্বাচন দেখতে চান, যে কেমন সংসদ দেখতে চান সেই সম্পর্কে বলুন। ধন্যবাদ। সংসদ নির্বাচনে কাকে নির্বাচিত করব? একদিকে বর্তমান যে সরকারি দল আওয়ামী লীগ, তাদের গত 4 বছরের যে পারফরমেন্স, সেটা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চরম অস্থিতিশীলতা এবং সেই একই সাথে আইনশৃঙ্খলার অবনতি। এবং অপরদিকে যে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট, সেখানে রয়েছে আমাদের মুক্তিযুদ্ধের অপোজিট শক্তি, যেটাকে আমরা হিসেবে চিহ্নিত করতে পারি জামায়াতে ইসলামী, যাদেরকে আমরা তরুণ সমাজ কখনোই ভালোভাবে গ্রহণ তো করবই না এবং আমরা সবসময় তাদেরকে বর্জন করার জন্যই মানসিকভাবে প্রস্তুত। তো আমার কোশ্চেনটা আসলে আওয়ামী লীগ, সরকারি দল এবং বিরোধী দল দুজনের কাছে, যে আমাদের এক্ষেত্রে উপযুক্ত বিকল্পটা কি হবে পরবর্তী নির্বাচনে। ধন্যবাদ। আমি মঞ্চে উপবিষ্ট 2 অতিথির দৃষ্টি আকর্ষণ করব। শিক্ষার্থী বললেন তারা কাকে ভোট দেবেন সেটা নিয়ে চূড়ান্তভাবে দ্বিধাগ্রস্ত। 2 বড় দলের উদ্দেশ্য করে বলেছেন, এ সম্পর্কে বলবেন আমাদের আলোচকরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কেমন সংসদ, কেমন নির্বাচন দেখতে চান? যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি খুব আলোচিত একটি ব্যবস্থা, যেটি এসেছিল অনাস্থা থেকে। আমরা কি সেই অনাস্থার জায়গা থেকে আস্থায় ফিরতে পেরেছি কিনা? আমার এই জায়গাটিতে প্রশ্ন যে আগামী নির্বাচন যদি এই অবস্থায় চলতে থাকে, তাহলে সেটি কি আবার দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে কয়েকদিনের জন্য ক্ষমতায় থাকা, কিংবা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে গিয়ে আবার 111-এর দিকে যাওয়া, এই ব্যবস্থায় থাকবো, নাকি নতুন কিছু চিন্তা করব? সেটি কি জাতীয় সংসদ ভবন থেকে আসবে, নাকি সেটি ব্যক্তি বিশেষ কিংবা রাজনৈতিক দল থেকে আসবে? সেই বিষয়ে আমার প্রশ্ন বিজ্ঞ ব্যক্তিবর্গের কাছে। বছর 2 আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ গভর্নমেন্ট স্টাডিজ, একটি ইনস্টিটিউট রয়েছে তারা একটি গবেষণা করেছিল। সেখানে দেখা গেছে যে তরুণরা রাজনীতির ব্যাপারে খুবই একটি আগ্রহী নয়। আসলে কি তরুণ সমাজ রাজনীতির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে,
বা যদি নিয়ে থাকে তাহলে কেন? আর এই প্রশ্নের সঙ্গে যোগ করব যে সংসদ নির্বাচন সামনে, নির্বাচন এবং সংসদ প্রসঙ্গ সব মিলিয়ে এরপরে আপনাদের যিনি বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্বাচন নিয়ে সরকারি এবং বিরোধী দলের যে আত্মবিশ্বাস ও পারস্পরিক আস্থার দারুণ অভাব এই মুহূর্তে প্রতীয়মান হচ্ছে। কোন ধরনের ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে আমরা এই সংকট থেকে উত্তীর্ণ হতে পারি? আপনারা কি মনে করেন যে এই সংকট থেকে কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি? এক্ষেত্রে আমাদের সমাধানটা হচ্ছে, আপনারা যদি পরস্পরের প্রতি আস্থা নাই রাখতে পারেন তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বা অন্তর্বর্তীকালীন যে সরকার ব্যবস্থাটা সেটা এরকম হোক যে একটা কোয়ালিশন সরকার ব্যবস্থা হোক, সেই সময়টা পার করার জন্য যে আপনাদের কিছু সদস্য এবং এক কথায় দুই দলের কিছু সদস্য, সমান সংখ্যক সদস্য নিয়ে একটি সরকার গঠন করা হোক এবং যেটা হবে অন্তর্বর্তীকালীন সরকার এবং যার অধীনে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই আর কি। ব্র্যাক ইউনিভার্সিটি কেমন সংসদ, কেমন নির্বাচন দেখতে চান? অর্থনীতিতে খুব সুন্দর একটা কথা বলা আছে যে আমাদের লিমিটেড রিসোর্স দিয়ে আমাদের আনলিমিটেড স্কেয়ারসিটি পূরণ করতে হয়। তো আমার কাছে এখন মনে হয় আমাদের রাজনৈতিক দলটা এই পন্থাটাই ফলো করতেছে, যেমন আমাদের জনগণের অনেকগুলো আশাকে একটা সুন্দর প্রিন্টেড কাগজের মধ্যে লিখে আমরা প্রকাশ করি, লিমিটেড কাগজের মধ্যে আমরা প্রকাশ করি, যেটাকে আমরা নির্বাচন ইশতিহার নাম দিচ্ছি। তো আমার কাছে মনে হয় আমরা তো অনেকগুলাই আইন করি, আর আইন করাও আমার থেকে মনে হয় না ডিজিটালাইজেশনের যুগে খুব একটা কষ্ট। হয়তোবা মন্ত্রিসভার থেকে কিছু অনুমোদন নিতে হবে, আর সংসদে গিয়ে প্রধান বিরোধী দলের অনুপস্থিতিতে সবাই অনুমোদন নেয়। তো এরকম কি কোনো আইন করা যায় যে আমরা নির্বাচন ইশতিহারে প্রকাশের সময় এমন কোনো প্রতিজ্ঞা না করি যেটা আমরা আসলে পূরণ করতে পারবো না? আর আমার কাছে মনে হয় এভাবে করে নির্বাচন ইশতিহারে এমন কথা লেখাও গণতন্ত্র শব্দটার অপমান। আসন্ন জাতীয় নির্বাচনের যে স্বচ্ছতা, এটা নিয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? যে সংসদ আমরা দেখে আসছি বা যে ধরনের সরকার আমরা দেখে আসছি, আপনারা কি এতে সন্তুষ্ট না? আপনারা কি ধরনের সংসদ দেখতে চান, কি ধরনের সরকার চান, কি ধরনের নির্বাচন চান? যতটুকু আমি স্টাডি করে দেখেছি যে বাংলাদেশ ইতিহাস সবসময় নতুন নতুন ইতিহাস গড়ে তোলে। হ্যাঁ, বাংলাদেশকে একই ইতিহাস পুনরাবৃত্তি দেখি না। এখন আমি বুঝতে পারছি না বা আমরা বুঝতে পারছি না যে সামনে এক বছর পরে ইলেকশনের টাইমে যে জিনিসটা আপনারা যারা পলিটিশিয়ান আছেন, আমি আপনাদেরকে সবাইকে অনার করি, হ্যাঁ, আপনারা আমাদেরকে কি দিচ্ছেন? দেশটাকে ভালো দিকে দিবেন না আরও সংঘাতময় দিকে দিবেন? আপনারা কি আমাদের কথা ভাবছেন নাকি নিজেদের কথা ভাবছেন? এটা নিয়ে হলো আমার কোশ্চেন। আমি এই সম্পর্কে আপনাদের সবার একবার মতামত জানতে চাইবো যে তৃতীয় শক্তির প্রয়োজনীয়তা, আমি আবার বলছি তৃতীয় শক্তি মানে তৃতীয় গণতান্ত্রিক শক্তি, এই প্রয়োজনীয়তা আমরা ফিল করছি কিন্তু এটা তৈরি হচ্ছে না। এটার কি কারণ? এটা মানে এই ধরনের শক্তি প্রয়োজন আছে বলে মনে করেন কিনা? আর যদি সেটা মনে করেন তাহলে সেটা কিভাবে হতে পারে? আমার যে মতামত অথবা আমার যে অপিনিয়ন সেটা হচ্ছে যে আমরা সবসময় বলে থাকি তৃতীয় শক্তির দরকার আছে এবং আমরা চাই যে আমাদের যে জনগণ আছে এবং যে পপুলেশনটা আছে সেখানে আমরা তৃতীয় শক্তি কোনোভাবে নিয়ে আসার কারণ আমরা দেখতে চাচ্ছি, কিন্তু যেটা আমরা সবসময় ভুলে যাই এবং দিস ইজ মানে খুব বেসিক একটা প্রবলেম আমাদের দেশে, যে আমাদের দেশে মাঠঘাট থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে সব লেভেলের মানুষের মধ্যে যে এডুকেশন এবং শিক্ষা যেটা আছে সেটা ইজ নট এনাফ। বিকজ আমরা যখনই ইলেকশনের আগে যাই, আমরা বুঝি বা না বুঝি, দেখি বা না দেখি, আমাদের মাথায় সবসময় বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া এবং কনফ্রন্টেশন এবং ফ্যামিলি পলিটিক্স ছাড়া আমাদের মাথায় কিছু আসে না। সো আমার মতামতে আমাদের বেসিক প্রবলেমটা হচ্ছে যদি আমরা এডুকেশন এবং আমরা যদি সেই থার্ড গ্রাসরুট লেভেলে চলে যেতে পারি, সো দ্যাট ইজ আই থিঙ্ক ওইভাবে আমাদের একটা সলিউশন দরকার। ধন্যবাদ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কেউ বলবেন এ ব্যাপারে? জি। এখন জাতীয় সংসদ খুব ইম্পর্ট্যান্ট জায়গা রাজনীতির ক্ষেত্রে, তো বিরোধী দলকে আমরা সবসময় অনুপস্থিত দেখতে পাচ্ছি। তো সামনে আমাদের যে নির্বাচন রয়েছে, তো বিরোধী দলকে সাথে নিয়ে কিভাবে কাজ করা যায়, সরকার কি কোনো প্ল্যান আছে কিনা এই ব্যাপারে? ধন্যবাদ। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার এখন কথা বলার বিষয় হচ্ছে তৃতীয় শক্তি। তো তৃতীয় শক্তি এখন বাংলাদেশের তৃতীয় শক্তি বলতে আমরা যা দেখতেছি, ডক্টর কামাল হোসেন, তারপর ABM বি চৌধুরী, তারপর মাহমুদুর রহমান মান্না ভাই, এরকম যাদেরকে দেখতেছি সবাই কিন্তু একটা সময় একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি থেকে ছেড়ে বর্তমানে তৃতীয় শক্তিতে আসছে এবং তাদের রাজনৈতিক এজেন্ডা কি, পলিটিক্যাল পার্টি কি। পলিটিক্যাল পার্টির বাইরে আমি মনে করি না যে কোনো তৃতীয় শক্তির উদ্ভব, যত বড় সিভিল সোসাইটি হোক, অগণতান্ত্রিক উপায়ে কোনো তৃতীয় শক্তির উন্মেষ বাংলাদেশে ঘটানো ঠিক হবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে তৃতীয় শক্তি দরকার যতটা, তার চেয়ে আমার মনে হয় আমাদের প্রথম দৃষ্টি দেওয়া উচিত আমাদের মূল সমস্যাটির দিকে। আমি মনে করি এখন বাংলাদেশের মূল সমস্যাটি হচ্ছে দলের অভ্যন্তরে গণতন্ত্র।
বর্তমানে যে নেত্রী রয়েছেন তারা কিন্তু তাদের যোগ্যতা কিংবা তাদের দূরদর্শিতা বা দেশপ্রেমের তুলনায় তারা তাদের পারিবারিক উত্তরাধিকারকে প্রাধান্য পেয়ে তারা নেতৃত্বে এসেছেন, এবং সেই ব্যাপারটি দূর করে আমাদের প্রথমে উচিত যে দলের ভিতরে গণতন্ত্র, এবং দলের ভিতরে যদি কোনো যোগ্য নেতৃত্ব থাকে তাকে সেই দলের নেতৃস্থানে আসার সুযোগ দিতে হবে। তাহলে মনে হয় যে তৃতীয় শক্তির দরকার হবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলছেন যে বড় দুই দলের মধ্যে যদি গণতন্ত্রের সঠিক চর্চা হয় তাহলে আর অন্য কোনো শক্তির প্রয়োজনীয়তা নেই। বুয়েট, আজকে আমরা যে আলোচনাটা করছি তৃতীয় শক্তির একটি প্রয়োজন রয়েছে, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বক্তা রয়েছেন তার সাথে একমত এই দিক থেকে যে রাজনৈতিক শক্তি ব্যতীত তৃতীয় কোনো শক্তি সিভিলিয়ান সোসাইটি বা অন্য কোনো জায়গা থেকে আসা সম্ভব নয়। তবে আজকে ক্ষমতায় যাওয়ার জন্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো যদি আজকে প্রধান রাজনৈতিক দলকে ব্যবহার করতে চায়, এবং তারা যদি প্রধান যে রাজনৈতিক দল যে দুইটি শক্তি রয়েছে তাদের মধ্যে তাদের সাথে নিজেকে মিশিয়ে দিতে চায়, সেই ক্ষেত্রে কি করে আজকে তৃতীয় শক্তিটির উদ্ভব ঘটবে সেই প্রশ্নের উত্তর আশা করি প্যানেলিস্টরা দেবে। ধন্যবাদ। আমরা আপনাদের মতামত শুনলাম, এবার প্যানেল আলোচকদের কাছে আসবো। জনাব মাহমুদুর রহমান মান্না, এই যে ধরনের তৃতীয় শক্তির কথা আমরা আলোচনা করছিলাম সেরকমই একটি শক্তি গড়ে তোলার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, অতএব তিনি বলবেন সবার শেষে। আমি প্রথমে শুরু করবো জনাব মোয়াজ্জেম হোসেন আলাল। বিষয়টা দাঁড়িয়েছে, একজন ছাত্র এখানে বলেছেন, আমি তার কথাটির সঙ্গে অত্যন্ত সম্মানের সঙ্গে বলতে চাই যে দলের অভ্যন্তরে গণতন্ত্রটাকে এক পাশে রাখেন, আর এক পাশে দেখেন আরেকজন শিক্ষার্থী এখানে বলেছেন যে বাংলাদেশে বিশেষ করে সাউথ এশিয়ায় মালদ্বীপের মতো দেশেও কিন্তু নির্দিষ্ট সময়ের আগে সংসদ ভেঙে গেছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু 91 পর থেকে আমরা পরিপূর্ণ মেয়াদ পূরণ করেছি যে দল যখন ক্ষমতায় থেকেছে। এটা কিন্তু ডেমোক্রেটিক ইনস্টিটিউশনালাইজেশনের একটি নমুনা, এটা অত্যন্ত অপটিমিস্টিক একটি সাইন ফর বাংলাদেশ। তো যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে তৃতীয় শক্তির ব্যাপারে আমার কথা হচ্ছে যে রাজনীতির ইতিহাসটা কি বলে। উন্নততর গণতন্ত্রের দেশ যেগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র ডেমোক্রেট রিপাবলিকান, ব্রিটেনে লেবার কনজারভেটিভ, ভারতে কংগ্রেসের নেতৃত্বে জোট না হয় বিজেপির নেতৃত্বে জোট, দ্বিদলীয় ব্যবস্থাই তো সব জায়গায় গড়ে উঠেছে। মাঝখান থেকে তো ওইভাবে কেউ প্রবেশ করতে পারছে না, বহু বছর বহু শতাব্দী ধরে চেষ্টা করার পরেও। যদি এখান থেকে কেউ পারে, সেটা পারে এই যে জোটগুলোর কথা বলা হয়েছে, জোটের মধ্যে থেকে এইখানে চাপ সৃষ্টি করে যে আওয়ামী লীগের অতীতে কী কী ভুল রয়েছে, বিএনপির অতীত কর্মকাণ্ডে কী কী ভুল রয়েছে, সেগুলো সংশোধনের ব্যাপারে আভ্যন্তরীণ চাপ সৃষ্টি করলেই সেখান থেকেই তৃতীয় শক্তি হিসেবে নতুন তত্ত্ব আবিষ্কৃত হবে, এবং সে তত্ত্ব বাস্তবায়নের দায়িত্ব এই তরুণ সমাজের উপরেই পড়বে। ধন্যবাদ। ডক্টর ইফতেখার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে তরুণ ছাত্রটি যে কথাটা বলেছে, আমি তার সাথে আসলে আমাদের সার্বিক সমস্যাগুলোর একটা মূল জায়গায় তিনি হাত দিয়েছেন, সেটা হচ্ছে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা। সেটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কিন্তু আমরা যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি তার অনেক সমাধান খুঁজে পাওয়া যাবে। পৃথিবীর অন্য কোনো সংসদীয় গণতন্ত্রে এইভাবে জোটবদ্ধভাবে দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে সংসদ বর্জন করা, সেটা একমাত্র বাংলাদেশই সম্ভব। তার কারণ হচ্ছে যে আমার নেত্রী সেটা চাচ্ছেন। দলের অভ্যন্তরে সমালোচনা সম্ভব, সেই মানসিকতা থেকে আমরা সরে এসেছি, এবং এখানে আসলে গণতান্ত্রিক এখনো এক তত্ত্ব প্রতিষ্ঠিত হওয়ার দিকে আমরা যাচ্ছি। সেই জায়গাটাকে চ্যালেঞ্জ করতে এবং সেটার জন্য কিন্তু আমি মনে করি যে ভুবন প্রস্তুত হচ্ছে। আপনি প্রতিটা দলের আমার সুযোগ হয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে কথা বলার, কাজ করার সুযোগ হয়। আমি তাতে জানি যে দলের অভ্যন্তরে এই বিষয়টা নিয়ে প্রচুর ক্ষোভ আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো আমাদের পলিটিক্যাল স্ট্রাকচারটা, দলীয় স্ট্রাকচারটা এরকমভাবে তৈরি যে তারা কিন্তু সেই ক্ষোভটাকে প্রকাশ বা সেই তাদের অভিমতটাকে প্রকাশ করার মতো সুযোগ পাচ্ছেন, যেই কারণে এই জিনিসটাকে চ্যালেঞ্জ করাটা আমার মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেদিন দুটো প্রস্তাব, একটি হচ্ছে দুটো বক্তব্য, একটি হচ্ছে দলের অভ্যন্তরে গণতন্ত্র নেই, এই ধরনের একটি অভিযোগ এসছে। 2 নম্বর হচ্ছে নির্বাচন নিয়ে দুই দলের দুই অবস্থান, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বিপক্ষে। সেই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী একটি প্রস্তাব দিয়েছেন যে কোয়ালিশন কেয়ারটেকার গভর্নমেন্ট হতে পারে। এই দুটো বিষয় সম্পর্কে আপনি বলবেন। প্রথমে যে বিষয়টি যে দলের ভিতরে গণতন্ত্রের চর্চা, অবশ্যই এটা একটা অন্যতম পূর্ব শর্ত, এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি বলতে পারি যে আপনারা বলেছেন যে দলের নেতৃত্বে যিনি আছেন তিনি পরিবারের অংশ হিসেবে আছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে 75 পরবর্তী সময়ে আমরা যেটা দেখেছি যে আওয়ামী লীগের ভিতরে অনেক ধরনের বিভক্তি তখন দেখা গিয়েছিল এবং একটা নেতৃত্বের ক্রাইসিস চলেছিল।
যার পরিপ্রেক্ষিতে 1981 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন এবং তার নেতৃত্বেই কিন্তু 21 বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে 1996-এ। তিনি বঙ্গবন্ধুর কন্যা, এটা সত্য, কিন্তু তিনি তার নিজের মেধায়, যোগ্যতায়, দক্ষতায় একজন রাজনীতিবিদ হিসেবে এবং গণতন্ত্রকে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি যে নিরলস সংগ্রাম করেছেন, তারই কারণে আজকে তার এই অবস্থান। এটা একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার হবে নাকি প্রক্রিয়ায় আগামী নির্বাচন হবে, সেই লক্ষ্যটা সামনে রেখে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। তবে আরেকটি বিষয় সামনে রয়েছে, সেটা হচ্ছে আমাদের সংবিধান এবং সংবিধানের যে পদ্ধতির কথা এখন বলা আছে, যতক্ষণ পর্যন্ত সংসদে গিয়ে কোনো পরিবর্তন না করা হচ্ছে বা আলোচনার মাধ্যমে কোনো সমাধান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সংবিধানের বাইরে যাবারও খুব একটা সুযোগ থাকবে না। জি, ধন্যবাদ। যেন মাহমুদুর রহমান, আলোচনায় দুবার আপনার নাম এসেছে। বড় দুটো রাজনৈতিক দলের বাইরে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে দেখতে চান অনেকে উদ্যোগ নিয়েছিলেন কিন্তু সফল হয়নি। আপনি এখন সে ধরনের একটি উদ্যোগের সঙ্গে রয়েছেন, আপনার এই চেষ্টার পক্ষের যুক্তিগুলো কি কি? প্রথম আমি বলতে চাই, আমরা প্রায় অসম্ভব একটা সময় পার করছি। আমার কথা হচ্ছে, দুইটি দল, দুইজন নেত্রীর নিজেদের জেদাজেদির কারণে আপনি কেন এরকম আটকে থাকব? আমি চাই যে তারা বসে সমাধান করুন। যেরকম করে বললেন, তাদের দলের মধ্যে গণতন্ত্র, তারা নিজেরা সমস্যার সমাধান করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেলে আর বিকল্প কোনো প্রশ্নই তো আসে না। কিন্তু তারা দুজন মারামারি করবেন, ওই বলেন না রাজা রাজা যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়, তখন উলু খাগড়ারা দাঁড়িয়ে তো বলবেই আমরা বাঁচতে চাই। এই যে তৃতীয় শক্তির কথা বলছেন, এটা একটা আকুতি সাধারণ মানুষের, যারা বিপদগ্রস্ত মনে করছে, যারা মনে করছে দেশ ধ্বংসের দিকে যাচ্ছে, তারা চাইছেন একটা কিছু হোক। আমি মনে করি এই চাওয়া ন্যায়সঙ্গত। এই তৃতীয় শক্তি কারা? আপনারা দাঁড়ান, তৃতীয় শক্তি হবে। আওয়ামী লীগ, বিএনপি যত বড় দল হোক, তারা আপনাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। আমি নিজে এই উদ্যোগ নিচ্ছি কি কারণে? আমি যদি দেখতাম, আমি তো আওয়ামী লীগ করতাম, আমি বলিনি এখনো যে আমি আওয়ামী লীগ ছেড়ে দিয়েছি, কিন্তু দল আমাকে প্রায় ছেড়েই দিয়েছে। ছেড়ে দেওয়ার জন্য আমার দুঃখ নাই, কারণ আমি যদি দেখি তারা ঠিক মতো না যায়, আমি আমার জায়গায় থাকবো। আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারাও আসুন। এইরকম আন্দোলনের মধ্যে দিয়ে হোক, নির্বাচনের মধ্যে দিয়ে হোক, যদি যেরকম করে আলাল বললেন সেই রকম করে দলগুলো না জাগে, যেরকম করে শিরিন শর্মিন বললেন সেরকম করে সব দলগুলো যদি না আসে, তাহলে আমরা কেন বলতে পারবো না আপনারা দুটো দল, দুটো জোট, দুজন নেত্রী ব্যর্থ হয়েছেন? এখন আপনারা অন্তত আমাদের সুযোগ দেন, দেখেন আমরা পারি কি না। এই ইতিহাস সারা দুনিয়াতে আছে, বাংলাদেশেও সেরকম ইতিহাস তৈরি হবে, বাংলাদেশে সেরকম শক্তি তৈরি হবে, তার প্রক্রিয়া নিশ্চয়ই ভেতরে ভেতরে চলছে। প্রাণবন্ত আলোচনা হচ্ছে, আশা করছি আপনারা সব উপভোগ করছেন। আমরা আরেকটি বিরতি নেব। তার আগে জনাব মান্না যেটা বললেন, আপনাদের উদ্দেশ্য করে, আপনারাই হচ্ছেন তৃতীয় শক্তি। আপনারা তৃতীয় শক্তি হবেন কি হবেন না সেটা জানি না, তবে আগামী রাজনীতিতে, আগামী নির্বাচনে যে আপনারা যে একটি বড় নিয়ামক শক্তি, এতে কোনো সন্দেহ নেই, যেভাবে গত নির্বাচনে আপনারা হয়েছিলেন। অনুষ্ঠানে এই পর্যায়ে আরেকটি বিরতি নেব, ফিরে আসবো। আপনাদের ভবিষ্যৎ, যার উপরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে, সেই বিষয়ে আমরা সেই আলোচনাটা করব, তবে আরেকটা বিরতি। আপনারা দেখছেন আমরা আনিব রাঙা প্রভাত। পদার্থের দল, দুধ পদার্থের কোন অবস্থা কে জানিস বল? কুরকুরি স্যার, রোমানিয়া লাইট ক্র্যাকারস খেয়ে দেখেন, বুঝবেন। কুরকুরে দুধ, দুধের স্বাদে রোমানিয়া লাইট ক্র্যাকারস, প্যাকেট ভরা কুরকুরে দুধ। আমায় এবারে সালাম দাও। এই হইল কোমরের জোর। হইল তিনজোট পাংচার, যেন তেন চেয়ারে বসে, তাই কোমরে জোর নাই। বেঙ্গল প্লাস্টিকের বিভিন্ন ডিজাইনের চেয়ার বিশেষভাবে তৈরি, যা নিয়মিত ব্যবহার করলে পাবেন আরাম ও সুস্বাস্থ্য, আর পাবেন জীবনে কোমর সোজা করে দাঁড়ানোর নিশ্চয়তা। বেঙ্গল প্লাস্টিক চেয়ার, কোমর সোজা করে দাঁড়ানোর নিশ্চয়তা। বেঙ্গল, আস্থা শতভাগ। 1000টি স্মার্টফোন তোমার জন্য,
তোমার গ্রামীণফোন মোবাইলে ডিসেম্বরে মোট যত টাকার লোকাল ভয়েস কল করেছো জানুয়ারিতে তার চেয়ে 100 টাকা বা তার যত বেশি করবে ততই বেড়ে যাবে স্যামসাং গ্যালাক্সি নোট 2 সহ 1000টি স্মার্টফোন জেতার চান্স। আর 100টি ফ্রি জিপি এসএমএস তো থাকছেই। সময় কম, চলো জিতে নেই। চলো বহুদূর, গ্রামীণফোন। বয়স আপনার ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাকে কেড়ে নেয়। পন্ডস গোল্ড রেডিয়েন্স রিয়েল গোল্ড এবং অ্যান্টি এজিং প্রযুক্তির এক কার্যকরী সংমিশ্রণ যা উজ্জ্বলতার 4টি স্তরে কাজ করে। রিঙ্কেলস, আনইভেন স্কিন টোন, ড্রাইনেস, ডালনেস ফিরে পান তারুণ্যময় ত্বকের দীপ্তিময় উজ্জ্বলতা। পন্ডস গোল্ড রেডিয়েন্স। দিনের শুরুতে টেটলি, বড় দানার সৌরভে আর ছোট দানার কড়ালিকারে 1 কাপ পারফেক্ট চা। যেমন বড় আর ছোট দানা তেমনই দুটি ধারার দারুণ সঙ্গী। বড় দানার সৌরভে আর ছোট দানার কড়ালিকারে টেটলি, 1 কাপ পারফেক্ট চা। Don't bite. ন্যাচারাল স্ট্রবেরি ফ্লেভারে মেরিল চ্যাপস্টিক। আপনার ঠোঁট থাকুক সুরক্ষিত। হাসুন প্রাণ খুলে। Is Dove better than soap? We're going to prove it. Take a bar of your soap and Dove. Use yours on one side, Dove on the other. The soap wash side feels tight, rough. The Dove side, smoother. Why? Dove is different. Your skin is softer all over. Feel the difference. You'll never wash with soap again. দুধ খেয়ে নাও এখন। না না না, এক্ষুনি। তামিম, এখানে কে দুধ খেতে চাচ্ছে না? কি এক্সামে সেঞ্চুরি চাই তো? আমি কি করে সেঞ্চুরি করি জানো? ছোটবেলা থেকে আজ রোজ ব্রেকফাস্টে ডানো মাস্ট রোজ খাই, তাই পারফরম্যান্স হয় ফাটাফাটি। রোজ ব্রেকফাস্টের সাথে 1 গ্লাস ডানো মনোযোগ বাড়ায়, মেমোরি ইমপ্রুভ করে আর স্কুলে ওদের রাখে সুপার অ্যাক্টিভ। হে চ্যাম্পস, আজ সকালে ডানো খেয়েছো তো? ব্রেকফাস্টে ডানো মাস্ট। এত কিছু কোনো দরকার নেই। এলো নতুন সার্ফ এক্সেল, বার সাবান, লেবু আর নীলের শক্তি নিয়ে, যা চকলেট বা সসের মতো কঠিন দাগ তুলে ফেলে খুব সহজে। ওয়েলকাম সিস্টার। নতুন সার্ফ এক্সেল। বাবা বাবা, আমি পেতে পাইছি। প্রতিদিন তো কত মানুষের খবর দিই, কিন্তু কালকে দেবো আমার ছেলের খবর। আমি জানি ও একদিন অনেক বড় হইব, আর এই স্বপ্ন পূরণের জন্য পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। আর তা তৈরিতে আমার সাহায্য করে নতুন ম্যাগি স্বাদে ম্যাজিক। এতে আছে ভিটামিন এ, আয়রন ও আয়োডিনের পুষ্টি, যা রান্নায় আনে দারুণ স্বাদ। ম্যাগি স্বাদে ম্যাজিক, দারুণ মজা, দারুণ পুষ্টি, দারুণ খুশি। Nestle, good food, good life. Age robs skin of its natural glow. Pond's Gold Radiance, that's a blend of real gold and our most effective anti-aging technology that works on the 4 dimensions of radiance, wrinkles, uneven skin tone, dryness, dullness. Recapture the radiant glow of Pond's Gold Radiance. লিজান হেয়ার ম্যাসাজ অয়েল ব্যবহারে চুল ভেঙে যাওয়া এবং আগা ফাটা বন্ধ হবে। চুল হবে লম্বা, ঘন এবং কালো। লিজান হেয়ার ম্যাসাজ অয়েল, টোটাল কেয়ার অফ হেয়ার। বাহ, ভালো তো। চায়ের দামে শরবত পাইলাম, ভালো না? কেন চায় তো চিনি দিছিস কেন? চিনি কি বাংলালিংক দামে পাইছস? এখন বাংলালিংক মানে সবচেয়ে কম রেট। বাংলালিংক দিচ্ছে এখন যে কোনো অপারেটরে 12 পয়সা প্রতি 10 সেকেন্ড, দিনরাত 24 ঘন্টা। নতুন বাংলালিংক সংযোগ চালু করলেই এই রেটটি উপভোগ করতে পারবেন। আর বর্তমান বাংলালিংক গ্রাহকরা এই রেট উপভোগ করতে স্টার্ট লিখে ফ্রি এসএমএস করুন 4687 নম্বরে। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। আপনারা দেখছেন আমরা আনিব রাঙা প্রভাত। আরেকবার আমন্ত্রণ আমরা আনিব রাঙা প্রভাত অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম দেশের রাজনীতি, সরকার, সংসদ সম্পর্কে তরুণ সমাজের ভাবনা কী সে সম্পর্কে জানতে এই আলোচনায় অংশ নিচ্ছেন বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির 100-এরও বেশি শিক্ষার্থী। আপনারা পড়ালেখা শেষ করে একটি সুন্দর
সমৃদ্ধ জীবন পাবেন, এরকম এই ভবিষ্যৎ সম্পর্কে আপনারা ভবিষ্যৎ চিন্তা কি, সেই সম্পর্কে আমি এবার আপনাদের মতামত জানতে চাইব। প্রথমে বুয়েট। আমার যে বলার প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে আমরা কোনো প্রথম, দ্বিতীয় বা তৃতীয় শক্তি নই। আমরা তরুণ প্রজন্ম নিজেরাই একটি বড় শক্তি। একটি রাষ্ট্রীয় ক্ষেত্র বলুন বা একটি আর্থসামাজিক ক্ষেত্র যদি আমরা চিন্তা করি, তরুণ প্রজন্ম একটা অনেক বড় শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে। তো এখন আমরা আমাদের নিজস্ব অবস্থান থেকে আমাদের নিজস্ব কিছু দাবি দেওয়া থাকতে পারে, আমাদের নিজস্ব অধিকারগুলো আমরা কিভাবে পেতে পারি সেই বিষয়ে সরকারের সাথে একদম ডিরেক্ট আমাদের একটা সেতু বন্ধন আসলে আমরা কামনা করি। এই হিসাবে যদি আমরা উদাহরণ টানতে চাই যে আমরা যদি আমাদের পূর্ব ইতিহাস দেখি, অনেক বড় বড় ছাত্রনেতা ছিলেন যারা হচ্ছে আশা ভরসার বড় স্থল ছিল। তো আমরা এভাবে যদি দেখতে চাই যে বিগত 2 দশক যাবৎ ডাকসুর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি, তাহলে এই যে আমাদের প্রাক্তন ছাত্রনেতা একজন তোফায়েল আহমেদ বা একজন মাহমুদুর রহমান মান্না, আমরা এরকম একজন উত্তরসূরি কিভাবে পাবো? আপনার বক্তব্যের আমি যেটুকু বুঝি সেটুকু বলতে পারি। কেন এত দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচন হয় না? এখানেও ইউনিভার্সিটি তো বড় দুটো শক্তি, একটা আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ, আর একটা বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। এই 2 সংগঠন কখনোই একমত হচ্ছে না দেখে নির্বাচন হচ্ছে না। কেউ বলছে নির্বাচন হোক, কেউ বলছেন হচ্ছে না। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা থাকেন তারা, আপনারা জানেন, তারাও এর বাইরে এই 2 দলের সমঝোতা না হওয়া পর্যন্ত তারাও নির্বাচন দিতে পারছেন না বা চান না। এই কারণে দীর্ঘদিন ধরে নির্বাচন হয় না। শিক্ষার্থীদের কাছে প্রশ্নটা উঠেছে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে, ডাকসু নির্বাচন নিয়ে। 20 বছর ধরে ডাকসু নির্বাচন হয় না। আপনারা কি ফিল করেন কিনা, অনুভব করেন কিনা যে ডাকসু নির্বাচন হওয়া উচিত? এবং যদি মনে করেন তাহলে যে হচ্ছে না, সেই জন্যে আপনারা কেন কোনো প্রেশার চাপ তৈরি করছেন না বিশ্ববিদ্যালয় প্রশাসনের? আমি মান্না ভাইয়ের সাথে, সে 2009 সালে ওনার সাথে আমাদের বিভাগেরই একটা সংগঠন আছে আমাদের ইউনিভার্সিটিতে, যোগাযোগ স্কুল। ওই স্কুলের আয়োজনে আমরা হচ্ছে যে ডাকসু নির্বাচন নিয়ে একটা গোল টেবিল আলোচনা করেছিলাম, যেটাতে মান্না ভাই ছিল এবং খায়রুজ্জামান খোকন, যিনি হচ্ছে যে সর্বশেষ সাধারণ সম্পাদক ছিল ডাকসুর, তিনিও এসেছিলেন এবং আমাদের মাননীয় ভিসিও ওই গোল টেবিল বৈঠকে ছিলেন। ওই গোল টেবিল বৈঠকে মান্না ভাইরা এবং যারা প্রশাসনের আছে আমাদের ইউনিভার্সিটির সবাই আশ্বাস দিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি আমাদের নির্বাচনটা দিবেন, ডাকসুর নির্বাচন। 18 বছর পেরিয়ে গেছে, কোনো নির্বাচন হয় নাই। 18 দুগুণ 36টি ভিপি এবং সাধারণ সম্পাদক আমরা 36টি নেতা পেতাম, আজকে সেটা 40 হয়ে গেছে সম্ভবত। এখনকার রাজনৈতিক দলগুলো ছাত্র নেতাদের নিয়ন্ত্রণ করতেছেন, ছাত্র সমাজকে নিয়ন্ত্রণ করতেছে, যাদেরকে তারা ধরে তাদের রাজনীতিটা কায়েম করতে পারে। যারা ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত নন তাদের নানান ইন্টারেস্ট থাকতে পারে, যারা জড়িত তাদের ইন্টারেস্ট থাকতে পারে, যারা জড়িত নন তাদের কি এই ক্ষেত্রে কোনো ভূমিকা আছে বলে মনে করেন? সাধারণ ছাত্রদের ভূমিকা যদি থেকে থাকে তাহলে সেই ভূমিকা তারা পালন করছেন না কেন, সেই সম্পর্কে আমি জানতে চাই। জি বলুন। সাধারণ ছাত্রদের তাদের ভূমিকা পালন করছেন, এটা সর্বাংশে সত্যি নয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অধিকার মঞ্চ নামে একটা সংগঠন হয়েছে অলরেডি, এবং এই সংগঠন থেকে অনেক আন্দোলনের কর্মসূচিও দেওয়া হয়েছে, অনেক দাবিও জানানো হয়েছে। এটা আসলে হচ্ছে না, পুরোপুরিভাবে হচ্ছে না, এটা সত্য নয়। ডাকসু দাবিতে অনেক কর্মসূচি ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং আরও দেওয়া হবে ভবিষ্যতে। ধন্যবাদ। ডক্টর শিরিন। একটা বিষয় আমি একমত যে ডাকসু নির্বাচনই বলেন বা ছাত্র সংসদের নির্বাচন বলেন, প্রতিটি নির্বাচন যথাসময়ে হওয়া একান্ত অপরিহার্য, এবং সেটা কি কারণে হচ্ছে না সেই প্রতিবন্ধকতাগুলো দূর করার উদ্যোগ সকলকেই নিতে হবে, এবং বিশেষ করে যারা সংশ্লিষ্ট তাদেরকে তো অবশ্যই নিতে হবে। কারণ এটা ছাড়া যে ছাত্রদের বা শিক্ষার্থীদের বা তরুণ প্রজন্মের যে মতামত, সেই বিষয়গুলোকে তারা আরও যাতে প্রতিফলিত করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে রাজনৈতিক দলেরও এখানে এগিয়ে আসার সুযোগ আছে এবং উদ্যোগ আরও সম্প্রসারিত করা, যেন আমরা তরুণ প্রজন্মের সাথে বিভিন্ন ধরনের মতামত এবং আলোচনার সেমিনার, নানা বিষয় আমরা যাতে এঙ্গেজড হওয়ার এই অপরচুনিটিটা আরও বেশি উন্মুক্ত করতে পারি। আমার দলের পক্ষ থেকে আমি সেটার চেষ্টা করব, এবং যাতে আপনাদের এই মতামত গ্রহণের ভিত্তিতেই যে নীতি নির্ধারণী বা যা কিছু তৈরি, সেখানে যেন এটার যথাযথ প্রতিফলন ঘটে, সেটা গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখানে আছেন তাদের মধ্যে কারা কারা ভোটার, যদি হাত তোলেন? 60% ভোটার, 40% নন। আচ্ছা, যারা ভোটার নন তাদের মধ্যে যদি কেউ একজন বলেন কেন ভোটার নন আপনি, কেন ভোটার হননি? ব্র্যাক ইউনিভার্সিটির
কে ভোটার না? আমি ভোটার হইনি, কেননা আমি আসলে কনফিউজ যে আমি যদি ভোটার হই তাহলে আমাকে একটা ভোট অবশ্যই দিতে হবে, কিন্তু আমি কোন দলকে ভোটটা দিব? বর্তমানে যে দুইটি রাজনৈতিক দল আছে কারোর উপরে আমার কোনো ভরসা নাই। সো আমি যদি ভোটটা না দেই তাহলে আমার ভোটটা চুরি হবে, জাল ভোট হবে, সেটাও আমি চাই না, যে কারণে আমি এখন পর্যন্ত ভোটার হইনি। ধন্যবাদ। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির যারা ভোটার হননি, আপনারাও কি একই কারণে ভোটার হননি? আমি ভোটার কার্ড নিয়েছি, কিন্তু আমি এখনো ব্র্যাক ইউনিভার্সিটির ভাইদের মতন টেনশনে আছি যে আমি কাকে ভোট দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা এসছেন তাদের মধ্যে ভোটার হননি এমন কি আছেন? ধন্যবাদ। প্রসেসিং চলছে, তবে আমিও কনফিউজ যে আমি কাকে ভোট দিব। কিছুক্ষণ আগে যে আপু বললেন যে আমার ভোটটা কেন আমি জাল ভোট হতে দিব। ধন্যবাদ। এই কারণটি ছাড়া আর কোনো কারণ আছে কি আপনাদের জগন্নাথের যারা ভোটার না তাদের? মূলত তৃতীয় কোনো শক্তি আসুক বা এই ধরনের প্রত্যাশাই মূলত আমি ভোটার হইনি। ধন্যবাদ। যারা বললেন এতক্ষণ অলমোস্ট একই রকম। না, এটা আমার একটা অনুরোধ আছে। ভোটার না হওয়ার শিক্ষার্থীদের সংখ্যা কম, কিন্তু তাদের ক্ষোভের প্রশ্নে হাততালি দিয়েছেন যারা ভোটার হয়েছে তারা সর্বোচ্চ। তারা হাততালি দিলেন কেন, ভোটার হলেন কেন, এটা একটু অনুগ্রহ করে জিজ্ঞেস করেন প্লিজ। এই জনাব আলালের এই প্রশ্নের জবাব কে দিবেন? তারা তাহলে ভোটার হলেন কেন, তারাও যদি হতাশ হয়ে থাকেন। ভোটার আইডি কার্ডটা এখন অনেক কাজে লাগে, শুধু ভোট দেওয়া না। আর আমার মনে হয় অধিকাংশ লোক যারা ভোটার হয়েছে তারা ওই কাজটার জন্যই মনে হয় ভোটার হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে ভোট দেওয়ার জন্য। খুব চমৎকার উত্তর দিয়েছেন। ভোটার আইডি কার্ডটা অনেক কাজে লাগে, সেজন্য ভোটার হয়েছে। আর কেউ বলবেন এ ব্যাপারে? জি। আমার ভোটার আইডি কার্ডটা এখনো প্রসেসিং, আমি এখনো হাতে পাই নাই। তবে আমার একটি দরকার ছিল, আমি যেখানে যাচ্ছিলাম আমার সিম কার্ড তোলা বা যে কোনো প্রয়োজন, সেখানে আমাকে বলছিল যে ভোটার আইডি কার্ডটা দরকার। তো মূলত আমার প্রয়োজনটা সেখানে যে আমার ভোটার আইডি কার্ড ছাড়া ভবিষ্যতে জব সেক্টরে হয়তো আমার ভোটার আইডি কার্ডটা শো করতে হবে, এর জন্য আমি একটি ভোটার আইডি কার্ড চেয়েছি। তবে আমি আশা করি ভোটার আইডি কার্ডটা যেহেতু আমার করা আছে, ভবিষ্যতে আমরা এমন কোনো শক্তি পাবো বা এমন কোনো দল পাবো যাদেরকে আমরা খুব আশা নিয়ে পরিচয়টা দিতে পারবো আমি একজন ভোটার, আমি বাংলাদেশের নাগরিক, এবং আমাদের এই শক্তি দ্বারা আমরা এমন একটি দলকে ক্ষমতায় এনেছি যারা আমাদের কথা বলে। অনেকে ভোটার হয়েছেন ভোট দেওয়ার জন্য না, ভোটার আইডি কার্ডটা অনেক অনেক কাজে লাগে সেই কারণে। এই যে ট্রেন্ডটা আমরা দেখছি, আপনি যদি এই সম্পর্কে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি যেটা আইডি কার্ডের যেটা ইউজ সেটার কথাটা বলেন, এবং ওদের কাছ থেকে এটা প্রত্যাশা করা খুব স্বাভাবিক। কিন্তু ওদের অন্তর্নিহিত যেটা আলাল সাহেবের প্রশ্নের উত্তরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটা বিরাট অংশ আছে যাদেরকে একটা সুযোগ থেকে সরকার বা সংসদ বঞ্চিত করেছে। সেই সুযোগটা ছিল না ভোট দেওয়ার অধিকার। সংসদে আইন করে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে যদি সেটা থাকতো তাহলে কিন্তু এই মানুষগুলো একটা স্ট্রং সিগন্যাল দিতে পারতো যে আমরা এই দলকে পছন্দ করি না, এই দলকে পছন্দ করি না, এবং এই আমাদের প্রত্যাশার প্রার্থী নেই। এইটা কিন্তু খুব প্রয়োজন ছিল, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি বলতে পারি তাহলে, আমি বলছি না ভোট রাখার প্রভিশনের দরকার নাই। আপনাদের পছন্দের ক্যান্ডিডেট দল পাবেন, ভোটার হন তাড়াতাড়ি। দল পাবেন কিনা জানি না, তবে কিছু প্রার্থী পেতে পারেন। আমরা যদি তৃতীয় শক্তির যেটা আলোচনা করছি, আমরা যে তৃতীয় শক্তির কথা আলোচনা করছি, আমি প্রথমে বলবো যে এই তৃতীয় শক্তি গণতান্ত্রিক অঙ্গন থেকে হতে হবে, এর বাইরে কিছু না। গণতন্ত্রের বিকল্প শুধু উন্নততর গণতন্ত্র। আমরা কিছু প্রার্থী পেতে চাই যারা এসে সংসদটাকে গরম করে রাখবে, কার্যক্রম করে রাখবে, সংসদে আলোচনা হবে, মুক্ত সুস্থ আলোচনা হবে, সেটি আমাদের জন্য যথেষ্ট। আমি একটা 30 সেকেন্ডে একটা জিনিস অ্যাড করতে চাই ইফতেখার ভাইয়ের সঙ্গে। সেটা হচ্ছে যে আপনারা জানেন, আমাদের চেয়ে খুব ভালো জানেন, টাটা গ্রুপ ভারতের, এর কর্ণধার একটানা 50 বছর এটার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন রতন টাটা সাহেব। কিন্তু উনি সম্প্রতি রিটায়ার করেছেন। সেখানে কিন্তু ওনার পরিবারের কিংবা ওনার প্রতিষ্ঠানের মধ্যে আত্মীয় স্বজন কাউকে কিন্তু উনি কর্ণধার করে যাননি। সেখানে সাইরাস মিস্ত্রি, যিনি একসময় ওনার জিএম ছিলেন, জেনারেল ম্যানেজার, তাকে কিন্তু উনি চেয়ারম্যান নির্ধারণ করে দিয়ে গেছেন। তো এরকম যদি আপনারাও শুরু করেন যে না ঠিক আছে, দুই দলের মধ্যেই যদি ভালো কিছু লোক থাকে তাদেরকে অন্তত আমরা ভোট দেই, এবং এই দুই দলের বাইরে যারা আছে তাদের মধ্যেও কিছু ভালো গ্রহণযোগ্য প্রার্থী থাকলে তাদেরকে ভোট দিই, একটা সূচনা শুরু হলে দলগুলো কিন্তু তখন ধাক্কা খাবে এবং তারাও তখন সচেতন হবে। এটা তো আপনি বললেন ভোটারদের দায়িত্ব। আপনি যে উদাহরণটা দিলেন, আমি যদি সেইভাবে জানতে চাই যে আমাদের রাজনীতিবিদদেরও কি একটা পর্যায়ে গিয়ে অবসর নেওয়া উচিত, এবং উত্তরাধিকারী হিসেবে কি পরিবারের বাইরে কাউকে নির্বাচিত করার এই ট্রেনটা কি রাজনীতির দলগুলো শুরু করতে পারে কিনা? না, আপনি যেটা বলেছেন এই কথাটির সঙ্গে আমি একমত নই,
আবার দ্বিমতও নই। অবস্থাটা দাঁড়িয়েছে এমন যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, এটা তো তার কোনো অপরাধ নয়। তার যোগ্যতা থাকলে তিনি কেন নেতৃত্ব নেবেন না? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া কিংবা তার পুত্র তারেক রহমান, এটা কোনো অযোগ্যতা হতে পারে না। তার ব্যক্তিগত সোপানটা যেখান থেকে ধীরে ধীরে উঠেছে, সেইখানে খুদযুক্ত কিংবা খুদ মুক্ত কতটা, সেটার উপরে নির্ভর করে নেতৃত্বে আসতেই পারেন। পরিবার সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। আবার শুধু পারিবারিক পরিচয়ও যেন একমাত্র বাহন না হয়, সেটাও আমি কামনা করি। ধন্যবাদ। তবে রাহুল গান্ধীর এক্সাম্পল ফলো করেন, 10 বছর ট্রেনিং দেন, তারপরে ক্ষমতা আসার চেষ্টা করেন দলে। আমরা সেই আলোচনাটা করব, তবে আরেকটা বিরতির পর। আপনারা দেখছেন আমরা আনিব রাঙা প্রভাত। 1000টি স্মার্টফোন তোমার জন্য। তোমার গ্রামীণ ফোন মোবাইলে ডিসেম্বরে মোট যত টাকার লোকাল ভয়েস কল করেছো, জানুয়ারিতে তার চেয়ে 100 টাকা বা তার যত বেশি করবে ততই বেড়ে যাবে স্যামসাং গ্যালাক্সি নোট 2 সহ 1000টি স্মার্টফোন জেতার চান্স। আর 100টি ফ্রি জিপি এসএমএস তো থাকছেই। সময় কম, চলো জিতে নেই। চলো বহুদূর, গ্রামীণ ফোন। প্রতিদিন তো কত মানুষের খবর দিই, কিন্তু কালকে দেবো আমার ছেলের খবর। আমি জানি ও একদিন অনেক বড় হইব, আর এই স্বপ্ন পূরণের জন্য পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। আর তা তৈরিতে আমার সাহায্য করে নতুন ম্যাগি স্বাদে ম্যাজিক। এতে আছে ভিটামিন এ, আয়রন ও আয়োডিনের পুষ্টি, যা রান্নায় এনে দারুণ স্বাদ। ম্যাগি স্বাদে ম্যাজিক, দারুণ মজা, দারুণ পুষ্টি, দারুণ খুশি। নেসলে, গুড ফুড, গুড লাইফ। ডাভ জানতে চাইলো, যদি আপনার কোনো হেয়ার উইশ থাকতো সেটা কি হতো? প্রতিটি মেয়েরই উইশ ছিল তাদের চুল যেন হয় একদম সফট। শুধু শ্যাম্পু করলে চুল থেকে যেতে পারে শুষ্ক ও রুক্ষ। প্রতিটি মেয়ের চুলের স্বপ্ন পূরণ করে ডাভ কন্ডিশনার্স। এর 1/4 ময়শ্চারাইজিং মিল্ক আর ফাইবার অ্যাক্টিভস চুলের পুষ্টি যোগায় আর চুলকে করে তোলে একেবারে সফট প্রতি ওয়াশের পরেই। এখন আমি জানি সফট চুলের অনুভূতি কেমন। সফট সফট সফট। আমার ইচ্ছে পূরণ হলো আজ। ডাভ কন্ডিশনার্স। মা, আমি কিন্তু জেগে গেছি। কেন জেগে গেছো সোনা? ওই যে ঠান্ডা বাতাস। মায়ের মন কখনোই ভুল করে না, সে ঠিক জানে তার সোনামনের কি চাই। আর তাই তো মেরিল বেবি লোশন এর 5টি প্রয়োজনীয় ময়শ্চারাইজার দেয় বাবুর ত্বকের 5 গুণ সুরক্ষা। Is Dove better than soap? We're going to prove it. Take a bar of your soap and Dove. Use yours on one side, Dove on the other. The soap wash side feels tight, rough. The Dove side, smoother. Why? Dove is different. Your skin is softer all over. Feel the difference. You'll never wash with soap again. লিজান হেয়ার লস অফ, সম্পূর্ণ হার্বাল উপাদানে তৈরি হেয়ার ক্রিম। মাত্র 1 মাসে 10 দিন ব্যবহারেই চুল পড়া একদম বন্ধ। আমারও তো একই সমস্যা আছে লিজেন হেয়ার লস অফ। বয়স আপনার ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাকে কেড়ে নেয়। পন্ডস গোল্ড রেডিয়েন্স, রিয়েল গোল্ড এবং অ্যান্টি এজিং প্রযুক্তির এক কার্যকরী সংমিশ্রণ, যা উজ্জ্বলতার 4টি স্তরে কাজ করে। রিঙ্কেলস, আনইভেন স্কিন টোন, ড্রাইনেস, ডালনেস, ফিরে পান তারুণ্যময় ত্বকের দীপ্তিময় উজ্জ্বলতা। পন্ডস গোল্ড রেডিয়েন্স। Super Lemon Soap for your freshness. সকাল কিংবা সাজে হবে কথা এবং কাজে হবে সারা বাংলাদেশে। এবার রবির জয় 21-এ একটি রবি প্রিয় নম্বরে কথা হবে প্রতি 10 সেকেন্ড মাত্র 4.25 পয়সায়, আর অন্য অপারেটরে প্রতি 10 সেকেন্ড মাত্র 10 পয়সায়। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। Age robs skin of its natural glow. Pond's Gold Radiance, that's a blend of real gold and our most effective anti-aging technology that works on the 4 dimensions of radiance, wrinkles, uneven skin tone, dryness, dullness. Recapture the radiant glow of Pond's Gold Radiance. শোনো কথাটি শোনো, কাছে সুপ্রিয়তম বলে। ও তোলো তোলো, ও মুখ তোলো, কেন লাজে নীরব হলে?
চলো কথায় কথায় 25 টাকা বা তার বেশি রিচার্জে 4 কোটিরও বেশি জিপি নম্বরে কথা বলো 7 পয়সা প্রতি 10 সেকেন্ডে। স্টার্ট অন লিখে পাঠিয়ে দাও 9999 নম্বরে। চলো বহুদূর। গ্রামীণ ফোন। চুলের যত্নে আমি ভীষণ সচেতন। হঠাৎ অতিরিক্ত চুল পড়া শুরু করলো। লিজান হেয়ার লস অফ মাত্র 1 মাসে 10 দিন ব্যবহারেই চুল পড়া একদম বন্ধ। আমারও তো একই সমস্যা। লিজান হেয়ার লস অফ, নতুন চুলও গজাবে। লিজান হেয়ার লস অফ সম্পূর্ণ হার্বাল উপাদানে তৈরি হেয়ার ক্রিম, 100% চুলের প্রোটেকশন। আপনারা দেখছেন আমরা আনিত রাঙা প্রভাত। দর্শক মণ্ডলী, আমরা আবার ফিরে এলাম আমরা আনিব রাঙা প্রভাত অনুষ্ঠানে। আমরা রাজনীতি নিয়ে অনেকক্ষণ আলাপ করেছি। এবার আমরা আসবো আরও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা সবাই লেখাপড়া করছেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে। এই সুযোগ কিন্তু বাংলাদেশের বাংলাদেশের স্টুডেন্টদের সবারই হয় না। আপনারা পড়ালেখা শেষ করে একটি সুন্দর সমৃদ্ধ জীবন পাবেন, এরকম এই ভবিষ্যৎ সম্পর্কে আপনারা ভবিষ্যৎ চিন্তা কি, সেই সম্পর্কে আমি এবার আপনাদের মতামত জানতে চাইব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যদি কে বলবেন? তারুণ্যের ভাবনাগুলো আসলে তরুণদের মধ্যেই থাকে। তারা তাদের ভাবনাগুলোকে স্থায়িত্ব বা স্থায়ী রূপ দেওয়ার জন্য যে প্ল্যাটফর্মটি, সেটি আমাদের রাজনৈতিক দলগুলো আমাদেরকে দিতে পেরেছে কিনা, এটা আমার প্রথম প্রশ্ন থাকবে। বাংলাদেশের সরকারি চাকরি যেটি হচ্ছে বিসিএস সিভিল সার্ভিস পরীক্ষাটি, বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা, এটি অনেকের জন্য অনেক স্বপ্নের একটি জায়গা। এই স্বপ্নের জায়গাটি যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তাদের জন্য তাদের কিছু জায়গা থেকে তাদের সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে এবং প্রশ্ন ফাঁস হওয়ার মতো ঘটনাও ঘটেছে। সেক্ষেত্রে আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কতটা উজ্জ্বল আশা করতে পারি? আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, এর মধ্যে আমরা যে অবস্থার মধ্যে রয়েছি, আপনি আপনার লেখাপড়া শেষ করার পরে আপনার ভবিষ্যৎ সম্পর্কে আপনি কতটা আশাবাদী? দেখা গেছে এখনকার দিনে বেশিরভাগ শিক্ষার্থীরা দেশের বাইরে চলে যেতে ইচ্ছুক এবং উচ্চশিক্ষা গ্রহণের পর তাদেরকে আমি দেশে ফিরে আসার জন্য তারা অনেক সময় অনিচ্ছা পোষণ করে। এর কারণ হতে পারে রাজনৈতিক, সামাজিক বা আমাদের যে নিরাপত্তাহীনতা সেগুলো। তো দেখা যাচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশ ভারত, আমার জানা মতে তারা কিছু ব্যবস্থা গ্রহণ করছে তাদের দেশের নাগরিকদের, মানে ছাত্র যারা আছে তাদেরকে দেশে ফেরত আনার জন্য। আমাদের সরকার এখানে কি করছে যাতে আমাদের ভবিষ্যৎ নিশ্চিত হতে পারে এবং আমরাও বাইরে পড়তে গিয়ে দেশে আমরা দেশে থাকতে পারি? ধন্যবাদ। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি যদি কেউ এই সম্পর্কে বলেন। যখন বাবা আমাকে ইউনিভার্সিটিতে পাঠিয়েছে, বাবা আমার হাত ধরে বলেছে, বাবা দেখো তোমাকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠাইলাম এই কারণে যে এখানে পড়লে তুমি পলিটিক্স করবা না, আর তুমি যদি পলিটিক্স না করো তুমি আমার ভবিষ্যৎ, তুমি আমার দেশকে, তুমি আমার ফ্যামিলি তুমিই চালাবা, হ্যাঁ তুমি আমার সব কিছু স্বপ্ন। অতএব তো এই জন্য তুমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাও, পলিটিক্স করো না, লেখাপড়া করো, একটা চাকরি করো, নিরিবিলি আমরা থাকি। কয়েকদিন আগে টিভিতে দেখলাম যে এমপিও ভুক্তর জন্য শিক্ষকরা আন্দোলন করেছে। প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল যেখান থেকে মানুষ আর কি আসবে, ওখান থেকে ভালো লেখাপড়া করে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসবে, সেখানেই যখন সরকার নিশ্চয়তা দিতে পারতেছে না পড়ালেখার ব্যবস্থা, কারণ এই যে স্কুল কলেজগুলো বঞ্চিত হচ্ছে, কয়েকদিন পর অফ হয়ে যাবে, হ্যাঁ অনেক গরিব মানুষগুলো পড়ালেখা করতে পারবে না। আমি সেই সরকারের কাছে আমি কিভাবে আশা করতে পারি যে আমাদের ভবিষ্যৎ ভালো হবে? ধন্যবাদ। আমরা প্যানেলিস্টদের কাছে আসবো। জনাব মান্না। আমি মনে করি যে এই অবস্থাটা যদি পরিবর্তন না হয় তাহলে ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী হওয়ার মতো কিছু নেই। আমাদের দেশের অনেক ইতিবাচক উন্নয়ন আছে, মানে অর্থনীতির ক্ষেত্রে বলেন, জিডিপি পার ক্যাপিটা, তারপরে আপনার খাদ্যের নিরাপত্তার প্রশ্নে বেশ কিছু ব্যাপারে আমরা এগিয়ে গেছি। কিন্তু আমাদের এখানে বিনিয়োগ সেরকম করে বাড়ছে না। আমাদের বিদ্যুতের সংকট, জ্বালানির সংকট, গ্যাসের সংকট, আর খুবই একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে গেছি বলে এখনই ভবিষ্যৎ সম্পর্কে কোনো ইতিবাচক মন্তব্য করা সম্ভব বলে আমি মনে করি না। তবে যেরকম করে একটু আগে ডক্টর ইফতেখারুজ্জামান একটা তথ্য বললেন আমাদের ছাত্রদের সততা সম্পর্কে, ঠিক একইভাবে আমি বলি কিছুদিন আগে মানে বিশ্বজুড়ে যে বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, সেখানে আমরা প্রথম স্থান অধিকার করেছি। এগুলো আমাদের জন্য খুবই ইতিবাচক দিকের কথা বলে।
আমাদের সম্পর্কে ধারণা বলা হয় যে আমরা খুব ভীরু কাপুরুষ ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাঙালি জাতি হিসেবে অনেক বড় জাতি। জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে, সাহসে, যুদ্ধে, সব কিছুতে। এগুলো কোনো ভাষণ দিচ্ছি না, মানে প্রমাণিত বিষয় আছে। আমরা বিশ্ব শান্তি মিশন যেগুলো হয় সেগুলোতে আমরা বেশি জায়গা পাই। যে সমস্ত আইটি সেক্টর আছে সেইখানে আমাদের পারফরমেন্স ভালো। এই সব দেখে আমি মনে করি এই যুবকদের যারা সামনে আছে তাদের ভবিষ্যৎ ভালো। নেতৃত্ব যদি তাদের ঠিকমতো পরিচালিত করতে পারে তাহলে ইংরেজিতে যেরকম বলে দে ক্যান মেক এ রিয়েল ডিফারেন্স, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর শিরিন। অনেকেই হয়তো এখানে পড়াশোনা না করে বিদেশে যেতে চাচ্ছেন বা সেখানেই থেকে যেতে চাচ্ছেন। সেখানে আমার একটা বিনীত বক্তব্য, সেটা হচ্ছে যে পরিবর্তনটা আসলে কে করবে? আমাদের দেশকে আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে দেখতে চাই সেই জায়গাটিতে কে নিয়ে যাবে? সেখানে তো আমাদের আপনাদের সকলকেই একসাথে কাজ করতে হবে। তাহলে আমরা যদি মনে করি যে না এই জিনিসটা খুব খারাপ, আমরা এটার থেকে বিচ্ছিন্ন থাকব, আমরা দূরে থাকব, আমরা সম্পৃক্ত হব না, সেটা না করে কি সেটাকে কিভাবে পরিবর্তন করা যায় সেই দিকে কি আমরা আরেকটু ভাববো কিনা এবং সেটার সাথে আমরা আরেকটু সম্পৃক্ত হব কিনা? অবশ্যই বিশ্বায়নের এই যুগে সুযোগের যেখানে বেশি সমাহার বা যার জন্যে যে সুযোগটি যেখানে বেশি উন্মুক্ত তিনি সেখানে যেতেই পারেন, কিন্তু তারপরেও মনে রাখতে হবে যে এখনও আমরা দেখছি যে বিশ্ব মন্দা বা ওয়ার্ল্ড রিসেশনের পরিপ্রেক্ষিতেও কিন্তু আমাদের অনেক সময় আবার নিজের দেশেই ফিরে আসতে হয়। তো সেই জন্য নিজের দেশের জায়গাটাকে আমরা শক্তিশালী করি, আমরা আরও বেশি সুযোগ সৃষ্টি করি যাতে আমাদের তরুণ প্রজন্মরা আমাদের দেশে থেকেই দেশ গড়ার কাজে তারা সেখানে তারা কাজ করবেন, সেই জায়গাটির উপরেই আরও বেশি জোর দিতে চাই। অনেক ধন্যবাদ ডক্টর ইফতেখার। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি, আপনি আমি দুইটা পয়েন্ট বলবো। একটি কথা যে আমাদের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলল যে আমাদের তরুণরা বাইরে চলে যায় এবং তার মূল কথাটা ছিল যে নিরাপত্তাহীনতা। এটা অবশ্যই একটা ফ্যাক্টর। আর একটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা আসেনি আলোচনায়, সেটা মনে করি যে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এমন একটা জায়গায় চলে গেছে যে মেধা যোগ্যতার ভিত্তিতে মানুষের অবস্থান নিরূপণ করা খুবই খুবই কঠিন। সেখানে দুর্নীতি, অনিয়ম এবং সুশাসনের ঘাটতি, এবং সেখানে কার সাথে কার পরিচয় আছে, কে কত অর্থ বিনিময় করতে পারছে তার উপর নির্ভর করে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয় যে মুখ খাতে নিয়োগ হবে আমার দলীয় অবস্থানের উপর ভিত্তি করে। এই অবস্থা থেকে কারণে কিন্তু আমাদের তরুণ সমাজের মধ্যে একটা বাইরে চলে যাওয়ার প্রবণতা হয়। কিন্তু হ্যাভিং সেড দ্যাট আমি যেটা বলবো যে ঠিক আছে বাইরে যাচ্ছে তো ভালো, এবং যারা বাইরে যায় তাদের কিন্তু আমাদের দোষ দেওয়ার কোনো কারণ নাই, কিন্তু বাইরে যাবে এবং বাইরে গিয়ে কিন্তু আমার দেশের জন্য তারা কিন্তু কন্ট্রিবিউট করছে। আর আমি যে সেকেন্ড পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা তরুণদের কথা বলছি, তরুণদের ভবিষ্যতের কথা বলছি। তরুণরা কারা? আমাদের সামনে যারা বসে আছে তারা একটা বিরাট অংশ। বাংলাদেশের অর্থনীতিকে যারা জিয়ে রেখেছে তার একটা অন্যতম অংশ হচ্ছে তরুণরা। আমাদের গার্মেন্টস কর্মীরা তরুণ, আমাদের অভিবাসীরা কর্মীরা তরুণ, আমাদের যাদের কথা মান্না ভাই বললেন যে অনেকে লরেল নিয়ে আসছে, আমাদের ক্রিকেটাররা তরুণ, আমাদের এভারেস্ট বিজয়ীরা তরুণ, দেশের সুনাম উজ্জ্বল করছে। এবং অর্থনীতিতে এরকম কোনো পরিসংখ্যান এখনও পর্যন্ত আমাদেরই হয়তো ব্যর্থতা নেই যে আমাদের অর্থনীতিতে আমাদের জাতীয় প্রবৃত্তি যেটা হচ্ছে সেখানে তরুণদের অবদান কতখানি। আমি মনে করি অত্যন্ত শক্তিশালী অবদান তারা ইতিমধ্যে রাখছে, এবং তারা যেটা করতে পারছে ইনস্পাইট অফ গভর্নমেন্ট, ইনস্পাইট অফ পলিটিক্স। কারণ তরুণদের পাশে গভর্নমেন্ট দাঁড়াচ্ছে না, পলিটিক্স দাঁড়াচ্ছে না, তারা শুধু অঙ্গীকার করে স্লোগান দিয়ে ভোট নিয়ে তারপরে দে টোটালি ফরগেট অ্যাবাউট তরুণ। এবং সেইটার থেকে সরে আসার জন্য অবশ্যই আমি মনে করি যে তরুণদেরকে আরও সোচ্চার হতে হবে। বিকজ আমাদের তরুণদের দাবির উপর ভিত্তি করে কিন্তু জনগণের কাছে যেটি ইতিমধ্যে ডক্টর শিরিন শারমিন বললেন, তাদেরকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে মানুষের কাছে ফিরে যেতে হয়। যেহেতু ফিরে যেতে হয়, তাদের ভোটে নির্বাচিত হয়, তাদেরই সিগন্যালটা দিতে হবে যে আমি আমার পছন্দের মানুষটিকে ভোট দেব, আমি শুধু দল দেখে ভোট দেব না। এবং এইটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, চট করে পরিবর্তন আসবে না। সেই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। আমাদের প্রতিটি এই দেশের প্রতিটি তরুণ সমাজের ব্যক্তিকে আমাদের সেই দায়িত্বটা নিতে হবে, এবং সেখানে আমি মনে করি তারা প্রস্তুত। ধন্যবাদ। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল। জি, সামগ্রিকভাবে ইফতেখার ভাই যে কথাটি শিক্ষার্থীদের সঙ্গে সুর মিলিয়েছেন, আমি এখানে খুব বিনয়ের সঙ্গে দ্বিমত করব এই কারণে যে রাজনৈতিক নেতৃবৃন্দরা ছিলেন বিধায়ী এই দেশটা কিন্তু স্বাধীন হয়েছে। এবং আজকে এইসব প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি এগুলোতে পড়াশোনা করার এবং নিজস্ব জায়গার উপরে দাঁড়িয়ে নিজস্ব কারখানায় নিজস্ব প্রোডাকশন তৈরি করার সামর্থ্য আমরা পেয়েছি। দলীয় বিবেচনায়ও যদি আজকে কোথাও নিয়োগ হয়, সে কিন্তু বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিকরাই পাচ্ছেন, অন্য কেউ কিন্তু পাচ্ছেন না।
এটা তো অ্যাটলিস্ট পজিটিভ। এটা সম্পূর্ণ এই পজিটিভের উপরে ভিত্তি করে না আপনি যদি ডিপলিটিসাইজ করতে চান সব জিনিস, আপনার সঙ্গে তো আমি একমত হব না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যেটুকু আমাদের অর্জন, এই অর্জনটার উপরে ভিত্তি করেই আপনারা আসুন। আপনারা পজিটিভ পলিটিক্সের জন্য কিছু ধারা তো বহমান আছে। আওয়ামী লীগ বিএনপি যদি খারাপও হয়, আপনাদের কথায় সত্যই ধরে নিই, এর মধ্যে একটা পজিটিভ স্রোত কিন্তু রয়েছে। আপনারা যদি সেইখানে আসেন, আমাদের তো শক্তি বৃদ্ধি পাবে এবং সেই শক্তি বৃদ্ধির মাধ্যমে পজিটিভ পলিটিক্স যেটা, সেইটাকে উপহার দিয়ে এই যে অসঙ্গতিগুলো সমাজে আছে এগুলো দূর করার আমরা উদ্যোগ নেব। যদি সেইটা নিতে পারি তাহলেই কেবলমাত্র আমরা আনিব রাঙা প্রভাত, এই প্রত্যয়টি সেখানে আমরা প্রকাশ করতে পারবো। আদারওয়াইজ যে ফ্রাস্ট্রেশনে আপনারা ভুগছেন এবং যে ফ্রাস্ট্রেশনে অনেক সময় বিজ্ঞজনদের পক্ষ থেকে উস্কানি দেওয়া হচ্ছে কিংবা সমর্থন দেওয়া হচ্ছে, এটা সর্বক্ষেত্রে শতভাগ সত্য নয়। সুতরাং দিস ইজ আওয়ার বাংলাদেশ। সবার আগে আমাদের পতাকা, সবার আগে আমাদের মাতৃভূমি, তারপরে আওয়ামী লীগ বিএনপি এগুলো হলো পরের বিবেচ্য বিষয়। সেই বিষয়টা মাথায় রাখার জন্য আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা অনুষ্ঠান শেষ করব এখন। যে আলোচনা আমরা এতক্ষণ শুনলাম তাতে অনেক হতাশার কথা এসেছে, কিন্তু পুরোপুরি হতাশ হওয়ার কিন্তু ঠিক হবে না। এই কারণে ভেতরে ভেতরে আমাদের দেশ অর্থনীতি কিন্তু ঠিকই এগিয়ে চলেছে। আপনারা হয়তো অনেকে জানেন যে আন্তর্জাতিক আর্থিক গবেষণা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স দ্রুত উন্নয়নের পথে থাকা যে 11টি দেশকে নেক্সট 11 চিহ্নিত করেছে, বাংলাদেশ তার একটি। মার্কিন ভিত্তিক আরেকটি সংস্থা জেপি মর্গান ফ্রন্টিয়ার 5 নামের যে 5টি দেশকে দেখছে তাতেও বাংলাদেশের নাম রয়েছে। প্রবৃদ্ধিতে যে সমস্ত দেশ পশ্চিমে বিশ্বকে ছাড়িয়ে যাবে বলে ধরা হচ্ছে, সেখানেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ। যে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত রেখেছে, সেই বিশ্বব্যাংকের এক রিপোর্টে এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের উন্নতিকে বিস্ময়কর বলা হয়েছে। আপনারা জানেন সবাই, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাবেক হেনরি কিসিঞ্জার 74 সালে বলেছিলেন বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি। গত 16 জানুয়ারি ঢাকার একটি হোটেলে ইউএসএআইডি আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, সেই অনুষ্ঠানে ডক্টর শিরিন শারমিন চৌধুরী আপনি উপস্থিত ছিলেন, তিনি বলেছেন যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়। হেনরি কিসিঞ্জার ঠিক বলেননি, বাংলাদেশ এখন খাদ্য বিপ্লবের দেশ। এই খাদ্য বাংলাদেশের ঝুড়ি উপচে খাদ্য করছে। হেনরি কিসিঞ্জার যিনি তলাবিহীন ঝুড়ি বলেছিলেন বাংলাদেশকে, তাদের দেশেরই বর্তমান প্রতিনিধি বাংলাদেশে, তিনি বলছেন ওই ধারণা ভুল ছিল, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়। তো বাংলাদেশ উন্নতি করছে, কিন্তু আমাদের সরকার গরিব হতে পারে, রাষ্ট্র বা জাতি হিসেবে কিন্তু আমরা গরিব নই। এবং রাষ্ট্র এবং জাতি হিসেবে যারা আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন তারা হচ্ছেন আপনারা, তরুণ সমাজ। আপনারা আনতে পারেন রাঙা প্রভাত। আমরা বিশ্বাস করি এই তরুণদের উপরে যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব তারা পালন করবে এবং আমরা এমন একটি রাঙা প্রভাত একসময় পাবো যে রাঙা প্রভাতের রং কখনো ফিকে হবে না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করছি। তার আগে এখানে আমাদের মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান সম্পাদক জনাব ফাহিম মুনায়েম উপস্থিত আছেন। আমি তাকে অনুরোধ করব এই আয়োজন সম্পর্কে আমাদের টেলিভিশনের পক্ষ থেকে সংক্ষিপ্ত কিছু মন্তব্য করার জন্য। সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এতটুকু প্রতিশ্রুতি দিব যে আপনাদের এই তরুণদেরকে নিয়েই মাছরাঙা এগিয়ে যাবে এবং এই তরুণদেরকে নিয়েই আমরা যাব, শুধু ঢাকা শহরে নয়, আমরা বাংলাদেশের সব ক্ষেত্রে ছড়িয়ে যাব এবং আপনাদের প্রত্যাশার কথা তুলে ধরব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সম্মানিত উপাচার্য প্রফেসর এম ওমর রহমান, তাকে সংক্ষেপে একটু এই সম্পর্কে একটু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই কিন্তু মাছরাঙা টেলিভিশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই দূরদর্শী এই সুন্দর উদ্যোগ নেওয়ার জন্যে। তরুণ সমাজের ধ্যান ধারণা, ওরা কি চিন্তা করছে, ওরা ভবিষ্যতের ব্যাপারে ওরা কোথায় আশঙ্কিত, কোথায় আশা নিয়ে আছে, এই সব তথ্য জানার জন্যে, ওদের ধারণা জানার জন্যে যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটার জন্য আমি ধন্যবাদ জানাই। দর্শকবৃন্দ, আপনারা এখন যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করছি এবং যারা অতিথি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকেও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভবিষ্যতে আমরা এই আয়োজন অব্যাহত রাখবো এই আশাবাদ জানিয়ে দর্শক এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সেখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা।